আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? অনেকদিন পর আমরা আরেকটা ক্লাসে চলে আসলাম। তো যারা জয়েন করেছেন জানাবেন একটু সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতে যাচ্ছি আজকে, আর সবাই অবশ্যই শেয়ার করে দিতে হবে। যে টপিকটা আজকে আলোচনা করব, এই টপিকটা জীবনে আর কখনো আপনাকে পড়তে হবে না, এবং সকল পরীক্ষায় এই টপিক থেকে 3-4টা প্রশ্ন আসে। এবং দেখা যায় অন্যান্য বইয়ে যে গতানুগতিক ইনফরমেশন থাকে এগুলো পড়ে আপনাদের অনেক কিছু মনে থাকে না। তো আমরা যেভাবে টপিকটা সাজাইছি দেখবেন যে খুব সুন্দরভাবে আপনাদের যতটুকু পড়া দরকার। টপিকটা হচ্ছে কি, আজকে আমরা টপিকের নাম হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ থেকে ঠিক যতটুকু পড়া দরকার এতটুকুই আমি আপনাদেরকে পড়াবো, এর বাইরে একটা অক্ষর একটা লাইন আপনাদের পড়তে হবে না। তো যার যার জায়গা থেকে সবাই শেয়ার করে দেই, প্রিয় ভাই বোনেরা সবাই একটু শেয়ার করে দিলে বাকি সবাই ক্লাসে জয়েন করতে পারবে। আর আপনারা জানেন যে আপনারা যদি ক্লাসে বেশি উপস্থিতি থাকেন তাহলে আমাদের কিন্তু এই যে প্রতিদিন 3টা করে ক্লাস আমাদের নেওয়ার কথা। আমরা এক একই দিনে বাংলা, একই দিনে গণিত, একই দিনে সাধারণ জ্ঞান এবং ইংরেজি আমরা প্রতিদিন 3টা করে ক্লাস নেব। প্রতিদিন 3টা করে ক্লাস যদি পেতে চান তাহলে অবশ্যই আজকের এই ক্লাসটি 5টি করে শেয়ার দিতে হবে। কয়টি করে শেয়ার দিতে হবে? যদি আপনি আজকের ক্লাসটি 5টি করে শেয়ার দেন তাহলে আপনারা প্রতিদিন 3টা সাবজেক্টের উপরে ক্লাস পাবেন, ফ্রি ক্লাস। ফ্রিতে আপনাদের ফ্রিতে আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক, ফ্রিতে প্রাইমারি প্রধান শিক্ষকের যে নিয়োগ আছে, ক্লাস নিবন্ধন, এগুলা কমপ্লিট হয়ে যাবে ফ্রিতে। কিসে ভাইয়া? ফ্রিতে। ফ্রিতে কি করতে হবে? বিনিময়ে আপনাদের শেয়ার করতে হবে। বিনিময়ে কি করতে হবে? বেশি বেশি শেয়ার দিতে হবে। তো সবাই একটু শেয়ার দিয়ে দিই, যার যার জায়গা থেকে শেয়ার দিয়ে দিই, যাতে করে সকল ভাই বোন ক্লাসটিতে জয়েন করতে পারে। আজকের ক্লাসটিতে জাতিসংঘের যতটুকু পড়া দরকার ঠিক ততটুকুই পড়াবো। একটা অক্ষর বা একটা লাইনও আপনাদেরকে এক্সট্রা বা বেশি পড়াবো না। যে টপিকগুলা থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন বারবার এসেছে এমন টপিকগুলো আজকে আলোচনা করব, এবং সেই সাথে মনে রাখবেন যে আমরা থিওরি টপিকের সাথেই কিন্তু প্র্যাকটিস রেখেছি। আমরা একটু থিওরি আলোচনা করব, তারপরে চলে যাব সরাসরি প্র্যাকটিসে। আপনাদেরকে আলোচনা করার পর কতটুকু আপনারা কমপ্লিট করতে পারলেন এমন গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস 25টা এমসিকিউ রাখা আছে, যেগুলো আপনারা এই টপিকের মধ্য থেকে পড়াই যাব, সেই টপিকের মধ্য থেকে আসবে। তো সবাই একটু শেয়ার করে দেই। সবাই শেয়ার করে দিলে আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব। অবশ্যই 5টা করে শেয়ার দিতে হবে। 5টা করে শেয়ার দিলে আজকের ক্লাসের পিডিএফটা এবং সেই সাথে আপনাদের জন্য যে পিডিএফ তৈরি করেছি সমস্ত পিডিএফ আপনারা পেয়ে যাবেন। পিডিএফ আপনাদের জন্যই তৈরি করেছি, আপনাদেরকেই দিব, কিন্তু বিনিময়ে আমাদেরকে একটু শেয়ার দিয়ে সাথে থাকবেন। হ্যাঁ, সকল ভাই বোনকে বলছি সবাই একটু শেয়ার দিবেন, এবং সকলের সালামের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর প্রিয় ভাই বোন, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আমরা সবাই একটু যার যার জায়গা থেকে শেয়ার করে দেই। শেয়ার দিলে অনেক ভাই বোন আছে গ্রামে যারা আসলে টাকা দিয়ে কোর্স করতে পারে না। অনেক বোন আছে যারা স্বামী সংসার বাচ্চা কাচ্চা সামলানোর পরেও চাকরির প্রস্তুতি নেই। তাদের পক্ষে পেইড ব্যাচে পড়া আসলে সম্ভব হয় না, আবার এলাকায় ওই ধরনের টিচারও পাওয়া যায় না। তো তারা বাসায় থেকে এই ফ্রি টাইম গুলাতে প্রস্তুতি নিতে পারবে যদি আপনি একটা করে শেয়ার দিয়ে দেন। ওকে, আমরা শুরু করব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই বোন, শেয়ার করে দেন। ওয়ালাইকুম আসসালাম, সকলের সালামের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি। মাসুম মাসুম ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মিতু আহমেদ ওয়ালাইকুম আসসালাম। এমডি জাহাদা ওয়ালাইকুম আসসালাম। কাজল বৈদ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ প্রিয় ভাই বোন, সবাই একটু শেয়ার দিয়ে দেই। সবাই শেয়ার দিলে এই যে অলরেডি 70-80 উঠে গেছে। আপনারা যদি আরেকটা করে শেয়ার দিয়ে দেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে 100+, 200+ এর বেশি হয়ে যাবে। দেখেন অলরেডি 80+ স্টুডেন্ট জয়েন করেছে, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 27টি। এই 27টির মধ্যে 18টা শেয়ার আমি দিয়েছি। আপনারা নিজেরাই বলেন, যদি আপনারা আমাদের জায়গায় থেকে ক্লাস নিতেন তাহলে কি আপনাদের ক্লাস নিতে ভালো লাগতো? আপনাদের শুধু শেয়ারের বিনিময়ে ফ্রি কোর্স করাচ্ছি, ফ্রি পিডিএফ দিচ্ছি। আপনি যদি টিচার হইতেন আপনার কি ভালো লাগতো ক্লাস করাতে? যে এখন অলরেডি 80+ ভাই বোন লাইভে আছে,
অথচ শেয়ার হয়েছে মাত্র 27টি। এই যে দেখেন, আপনারাই প্রমাণ দেখেন, আমি আর কি বলবো। দেখেন তো শেয়ার কয়টা, ভালো করে দেখেন শেয়ার কয়টা হয়েছে, অনলি 27টি। লাইভে কতজন আছে দেখেন, 80+ ভাই বোন লাইভে আছে, কিন্তু শেয়ার হয়েছে কয়টি, 27টি। এই যে যে 80 জন ভাই বোন এখন লাইভে আছেন, এই 80 জনই এখনই 5টা করে শেয়ার দিবেন। জাস্ট আপনি শেয়ার বাটনে চাপ দিবেন, 4-5টা গ্রুপ আসবে, গ্রুপে আপনি সিলেক্ট করে একবার টাচ দিয়ে দিলেই কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে। এতটুকু কাজ করবেন। দেখেন 80-90 জন ভাই বোন রয়েছেন, কিন্তু শেয়ার হয়েছে কয়টি, মাত্র 27টি। আমরা শুধুমাত্র, আপনারা শেয়ার করলে কি হয়, আমাদের ক্লাসগুলো অনেক বেশি ভাই বোন করতে পারে, আমাদের ভালো লাগে। জাস্ট এতটুকুই, এতটুকু আপনারা দিবেন। প্রতিদিন ক্লাসের সময় 4-5টা করে শেয়ার, এটা নিজ দায়িত্বে দিয়ে দিবেন। আপনাদের কেন আমাদের বলতে হবে? চলেন আমরা শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি হবে। সবাই শেয়ার করে দিয়ে দিবে, এবং কেউ মিস করতে পারবেন না, কেউ ক্লাসটি মিস করবেন না। মিস করলেই কিন্তু ধরা খেয়ে যাবেন। বাজার থেকে বই কিনে আনবেন, অনেক কিছু পড়ে ফেলবেন, কিন্তু কাজের কিছুই হবে না। সুতরাং কাজের কিছুই যদি হতে হয়, তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত টপিকগুলি আপনাদেরকে পড়তে হবে, ঠিক আছে? বাছাইকৃত টপিকগুলি আপনাদেরকে পড়তে হবে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, সবাই দেখে নেন টপিকটার নাম কি। টপিকটার নাম হচ্ছে জাতিসংঘ। টপিকটার নাম কি, জাতিসংঘ। আপনারা নিজেরাই বলেন তো ভাইরা, যে এই জাতিসংঘ থেকে এমন কোন পরীক্ষা আছে যেখান থেকে প্রশ্ন আসে না? এমন কোন পরীক্ষা আছে যেখানে সাধারণ জ্ঞান আছে অথচ জাতিসংঘ থেকে প্রশ্ন আসে নাই? দেখাতে পারবেন? পারবেন না, কারণ জাতিসংঘ এমন একটা টপিক, যে টপিক থেকে সকল পরীক্ষায় 2 নম্বর 3 নম্বর থাকবেই। কারণ জাতিসংঘের ডালপালা শাখা প্রশাখা অনেক অনেক বেশি। সুতরাং এই টপিকটাকে বাদ দিয়ে কোনো পরীক্ষায় প্রশ্ন করা হয় না। এমন একটা টপিক আমরা আলোচনা করব। হ্যাঁ, যারা শেয়ার দিয়েছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের জন্য দোয়া রইল। তারা অবশ্যই সফলকাম হবে। 2026 সালে তারা সবাই চাকরি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি যাদেরকে দোয়া করে দিই তাদের কাজে লেগে যায়, এটা আল্লাহর একটা রহমত। কারণ নামাজ কালাম পড়ি, সত্য কথা বলি, সৎ থাকার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, এই জন্য দোয়া করলে কাজে লেগে যায়। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দেব, কাজে লেগে যাবে। তাহলে চলেন আমরা শুরু করি। আমরা শুরু করব আজকের টপিকটি। আমাদের আজকের টপিকটির নাম হচ্ছে জাতিসংঘ। তো বেসিক আমাদের একটু দেখতে হবে। যদি আমরা একটু বেসিক না দেখি, তাহলে কিন্তু আমরা এমসিকিউ তে অ্যান্সার করতে পারবো না। হ্যাঁ, তো দেখেন জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস কি? দেখেন জাতিসংঘ হলো বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘ কি? জাতিসংঘ হচ্ছে বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীতে যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়, ভবিষ্যতে যাতে এমন যুদ্ধ সংঘটিত না হয়, এই উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়। তাহলে ক্লিয়ার বিষয়টা, যে জাতিসংঘ কেন প্রতিষ্ঠা করা হয়েছে। জাতিসংঘের ইংরেজি হচ্ছে ইউনাইটেড নেশনস। জাতিসংঘ হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সংস্থা। জাতিসংঘ কেন প্রতিষ্ঠা হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা পৃথিবীব্যাপী যে ক্ষয়ক্ষতি হয়, বা যে মহামারী সৃষ্টি হয়, এটা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, সেই জন্যই সমগ্র মানে পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো মিলে একটা সংগঠন তৈরি করে। সেই সংগঠনটার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। আপনারা যদি এই স্লাইডটা বুঝতে পারেন, তাহলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার লিখবেন, জাস্ট ক্লিয়ার, তাহলে সামনের দিকে আগাবো। সবাই সবাই একটু লিখতে হবে। যদি এই টপিকটা বুঝতে পারেন, সবাই একটু লিখবেন ক্লিয়ার, সবাই লিখতে হবে। ফাইন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেছেন। হ্যাঁ, নাজিফা জান্নাত, রিজবি আক্তার, কেমিস্ট্রি রিমা খাতুন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাইমুর রহমান সিয়াম ভাই, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লিখবেন যে জাস্ট এতটুকু আপনারা বুঝলেন কিনা, যে জাতিসংঘ হলো পৃথিবীর বা আন্তর্জাতিক সর্বোচ্চ সংস্থা, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা যাতে ভবিষ্যতে সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়। সোহেলি দেব ক্লিয়ার, শাবনুর বানু ক্লিয়ার, এমডি তারেক, অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমি গুরুত্বপূর্ণ কিছু টপিক আপনাদেরকে আজকে স্লাইডে রেখেছি। দেখেন, এই যে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস, তার প্রতিষ্ঠিত হয়
তার কিছু পটভূমি এবং ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে, যে কোন প্রেক্ষাপটে জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো। দেখেন, 1941 সালে রুজভেল্ট ও চার্চিলের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত করেন কে, বা আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কার মধ্যে? এক হচ্ছে রুজভেল্ট আর এক হচ্ছে চার্চিল। রুজভেল্ট এবং চার্চিলের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। দেখেন, ইউনাইটেড নেশনস এর নামকরণের ইতিহাসটা আমরা জানি, যে ইউনাইটেড নেশনস নামটি প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই রুজভেল্টই প্রথম জাতিসংঘের নাম যে ইউনাইটেড নেশনস হবে, সেটা প্রথম রুজভেল্ট কি করে, এই নামটা প্রস্তাব করেন। কখন? দেখেন, জানুয়ারি 1942 সালে। 1942 সালের জানুয়ারি মাসে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট প্রথম এই ইউনাইটেড নেশনস নামটা প্রস্তাব করেন। জাস্ট এতটুকু মনে রাখবেন। তো এখান থেকে আর দরকার নেই আমাদের। এরপরে দেখেন, প্রতিষ্ঠাতা মানে জাতিসংঘ কখন প্রতিষ্ঠা হয়? 1945 সালের 26শে জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। অর্থাৎ জাতিসংঘ তৈরি করার জন্য সর্বপ্রথম সান ফ্রান্সিসকোতে 1945 সালের 26শে জুন সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত হয় যে জাতিসংঘ তৈরি হচ্ছে বা তৈরি করা হবে। এ লক্ষ্যে 24 অক্টোবর 1945 সালে, কত বলছি ভাই? 24 অক্টোবর 1945, 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ কার্যকর হয় এবং এই দিনটাকে বলা হয় জাতিসংঘ দিবস। এই দিনটাকে কি বলা হয়? জাতিসংঘ দিবস। মনে রাখবেন যে 1945 সালে 26শে জুন জাতিসংঘর সনদ স্বাক্ষরিত হয়। 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ কার্যকর হয় এবং 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস পালিত হয়। মনে রাখবেন। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এই জমিটি দান করেছিলেন রকফেলার, জন রকফেলার। অর্থাৎ জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কের, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে যে জায়গাটায় জাতিসংঘের সদর দপ্তর, সেই জমিটি দান করেছিলেন ডি রকফেলার। ডি রকফেলার এই জমিটি দান করেছিলেন। সবাই একটু ক্লিয়ার কিনা জানাবেন, সবাই একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। 1945 সালে 26শে জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। ওকে ফাইন, এখানে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হলো, এখনো জাতিসংঘ সনদের কার্যকর হয়নি। 1945 সালে 24 অক্টোবর থেকে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় বা কার্যকারিতা শুরু করে। এই দিনটাকে বলা হয় জাতিসংঘ দিবস। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর এবং এই জমিটি দান করেছিলেন ডি রকফেলার। জাস্ট আমাকে একটু জানাবেন যে আপনারা এটা ক্লিয়ার কিনা। কে আর সুজন, হ্যাঁ অনেক কিছু থাকে ভাইয়া যেগুলো আসলে স্কিপ করতে হয়, কারণ এগুলো সম্পর্কে তো অনেক বিস্তারিত। আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিক গুলো আলোচনা করব। সবুজ মজুমদার, টুম্পা খাতুন, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। শিউলি দেব, এমডি সুজন আলী, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমরা আরেকবার একটু রিভিউ করি এখান থেকে, যে 1945 সালে 26শে জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ কার্যকর হয়। এজন্য 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর জাতিসংঘ সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। যে জায়গাটার উপরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, সেই জমিটি দান করেছিলেন হচ্ছে জন ডি রকফেলার। মনে রাখবেন, জন ডি রকফেলার জাতিসংঘের সদর দপ্তর প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোন। আপনারা কমেন্ট করে সাথে থাকবেন, কমেন্ট করবেন এবং মাঝে মাঝে একটা করে শেয়ার দিয়ে দিবেন। মোহাম্মদ হামিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আপনি 20টা শেয়ার দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আপনি যেন আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। সর্বোচ্চ চেষ্টা করেন যে 26 সালই হোক আপনার বেকার জীবনের সর্বশেষ অধ্যায়। 2026 সালের মধ্যে এট এনি হাউ, এনি কস্ট আপনাকে একটা চাকরি পেতে হবে। আমি শুধুমাত্র এই
মোহাম্মদ হামিদুল ভাইকে বলছি না, এই মুহূর্তে যে 90 জন ভাই বোন আমার সাথে আছে সবাইকে বলছি 2026 সাল হোক আপনার বেকারত্বের জীবনের সর্বশেষ অধ্যায়। অ্যাট এনি হাউ আপনাকে এই 26 সালের মধ্যে চাকরি পেতে হবে, এমন একটা মোটিভ নিয়ে কাজ শুরু করেন ইনশাল্লাহ। তাহলে দেখেন, মৌলিক তথ্য বলি, জাতিসংঘ থেকে আমাদের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে যেগুলো আমরা সবাই জানি, যে জাতিসংঘের মোট সদস্য সংখ্যা হচ্ছে 193। জাতিসংঘের মোট সদস্য সংখ্যা হচ্ছে 193। মনে রাখবেন, জাতিসংঘের সদস্য হতে গেলে সেই দেশটাকে স্বাধীন দেশ হতে হয়। তো পৃথিবীর মধ্যে 193টি স্বাধীন দেশ মিলে জাতিসংঘ গঠিত। জাতিসংঘের সর্বশেষ সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান, 1911 সাল। জাতিসংঘের সর্বশেষ সদস্য কে? দক্ষিণ সুদান। কত সালে? 1911 সালে। তারপরে আর নতুন কোন সদস্য জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়নি। জাতিসংঘের সদস্য হতে গেলে কি করা লাগে সেগুলো আমরা সামনে গেলে পাচ্ছি। ওকে, পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে দুটি। জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি? দুইটি। একটা হচ্ছে প্যালেস্টাইন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে দুটি, একটা হচ্ছে প্যালেস্টাইন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। জাতিসংঘের দাপ্তরিক পুরা যতগুলা দপ্তর আছে টোটাল জাতিসংঘের মধ্যে 6টা ভাষা চলে। সেগুলি হচ্ছে কি দেখেন, আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ। এই 6টা ভাষা টোটাল জাতিসংঘের মধ্যে চলে, মনে রাখবেন। তবে সচিবালয় কাজের জন্য জাতিসংঘের ভাষা হচ্ছে 2টি। সচিবালয় জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ অনুষদ। এই অনুষদের মধ্যে 2টি ভাষা প্রচলিত আছে, একটি হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফরাসি। এবং টোটাল জাতিসংঘের মধ্যে 6টা ভাষা কি হয়, চলমান আছে, সেগুলো আমরা জানলাম। আচ্ছা, জাতিসংঘের পতাকা কি? এগুলো আমাদের দরকার নাই। জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের, উপরে সাদা রঙের মানচিত্র এবং দুই পাশে 2টা জলপাই গাছের শাখা দেওয়া আছে শান্তির প্রতীক হিসেবে, যদিও এটা অশান্তির কারণ। ঠিক আছে, তাহলে আমরা এই এই সামারিটা আরেকবার একটু দেখে নিই। জাতিসংঘের সদস্য হচ্ছে 193টি। সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান এবং এটা জাতিসংঘের সদস্য পদ লাভ করে 1911 সালে। তারপর হচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে দুইটি, একটা হচ্ছে প্যালেস্টাইন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। জাতিসংঘের যতগুলো দপ্তর আছে, অধিদপ্তর আছে, সব জায়গায় মিলে 6টি ভাষা প্রচলিত আছে। তবে সচিবালয়ের মধ্যে ভাষা মাত্র 2টি, এটা একটু মাথায় রাখবেন। তো সবাই একটু লেখেন, ক্লিয়ার লেখেন। সবাই যারা যারা বুঝছেন তারা একটু ক্লিয়ার লেখেন যে এখান থেকে 3টা পয়েন্ট মনে 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 আছে কিনা বা মনে থাকবে কিনা। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হচ্ছে 193টি, সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান 2011 সাল। জাতিসংঘের জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে 2টি, একটা হচ্ছে প্যালেস্টাইন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি, কিন্তু সচিবালয়ের ভাষা হচ্ছে 2টি, একটি হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ফার্সি। সবাই একটু লিখবেন, প্রিয় ভাই বোন সবাই সবাই একটু লিখবেন। হ্যাঁ, আর কে সুজন, এখনো এরা জাতিসংঘের সদস্য পদ পায়নি। এই তো অসংখ্য ভাই বোন সবাই ক্লিয়ার লিখছেন। দেখেন, যতটুকু এই স্লাইডে রাখা আছে এতটুকু পড়লে আপনাদের হয়ে যাবে। আপনারা বই থেকে এত এত টপিক পড়েন, মুখস্থ করেন, এগুলো আসলে কোনো কাজের না। আমরা যতটুকু পড়া উচিত ততটুকুই পড়বো। যখন আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবো তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু পড়া উচিত। এবার আসেন জাতিসংঘের, এটা হচ্ছে 1 নাম্বার। জাতিসংঘের মধ্যে টোটাল যে পরিষদগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, এগুলো গুরুত্বপূর্ণ। 1 হচ্ছে সাধারণ পরিষদ, 2 হচ্ছে নিরাপত্তা পরিষদ, 3 হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 হচ্ছে ওসি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল, আন্তর্জাতিক আদালত বা আইসিজে এবং সচিবালয়। এই 6টি গুরুত্বপূর্ণ বা প্রধান অঙ্গ সংগঠন নিয়েই জাতিসংঘ গঠিত। অর্থাৎ জাতিসংঘের সকল কার্যক্রম পরিচালিত হয় এই 6টা বিভাগের মাধ্যমে। সেগুলা কি কি? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। যদিও ওসি পরিষদ এখন কি ইনঅ্যাক্টিভ, এই ওসি পরিষদ এখন কি ভাইয়া? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটা এখন আর কি নেই, অ্যাক্টিভ নেই। তবুও মনে রাখবেন যে জাতিসংঘের সকল কার্যক্রম পরিচালিত হয় 6টা অনুষদের মাধ্যমে। 1 হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা অনুষদ, তারপর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। তো চলেন কোনটার কাজ কি এবং সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই। প্রথম হচ্ছে জাতিসংঘের, এই যে এখানে লেখা জাতিসংঘের প্রধান 6টি সংগঠন বিস্তারিত আলোচনা করা হলো। নাম্বার 1 হচ্ছে সাধারণ পরিষদ, মনে রাখবেন একে বিশ্বের আইনসভা বা বিতর্ক সভা বলা হয়। একেবারে একটা লাইন, এই লাইনটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। সাধারণ পরিষদকে কি বলা হয়? জাতিসংঘের সাধারণ পরিষদকে বলা হয় বিশ্বের আইনসভা। জাতিসংঘের সাধারণ পরিষদকে কি বলে? বিশ্বের আইনসভা, মনে রাখবেন, অথবা বিতর্ক সভা। তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদকে কি বলা হয়? বিতর্ক সভা অথবা বিশ্বের আইনসভা, মনে রাখবেন। জাতিসংঘের নীতি নির্ধারণ করা হয় এই সাধারণ পরিষদের মাধ্যমে, ঠিক আছে, মনে রাখবেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এর নিয়মিত অধিবেশন হয়, অধিবেশন শুরু হয়, মনে রাখবেন। আচ্ছা, জাতিসংঘের সকল রাষ্ট্র অর্থাৎ 193টি রাষ্ট্রই এই সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘের 193টি রাষ্ট্রই, প্রতিটা রাষ্ট্রই এই সাধারণ পরিষদের সদস্য। যে যে 6টি পরিষদ আমরা আলোচনা করব, এই 6টি পরিষদের মধ্যে কিছু ব্যাপার আছে যে কোন কোন পরিষদে মাত্র 5টি দেশ সেখানে কার্যকর ভূমিকা পালন করে, কোন কোন জায়গায় 3টি দেশ কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু এই সাধারণ পরিষদের সদস্য হচ্ছে 193টি দেশ, অর্থাৎ জাতিসংঘের সদস্য যতজন এই সাধারণ পরিষদের সদস্য ততজন। এখান থেকেই মূলত বিভিন্ন আইন বা নীতি নীতি নির্ধারণ হয়। আচ্ছা, ভোট দেখেন, প্রতিটি সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়ার অধিকার থাকে। জাতিসংঘের প্রত্যেকটা রাষ্ট্রেই এক একটা ভোটার, আমাদের বাংলাদেশ একটা ভোটার, আর একটা দেশ আর একটা ভোটার, এরকম যত দেশ আছে সব দেশেই কিন্তু একটা মাত্র ভোট। আচ্ছা, গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসচিব নিয়োগ, নিরাপত্তা পরিষদের সুপারিশে নতুন রাষ্ট্রকে সদস্য প্রদান এবং বাজেট অনুমোদন কাজ করা হয়। তাহলে এই সাধারণ পরিষদের মাধ্যমে কি কি কাজ করা হয়? ধরেন নতুন কোন রাষ্ট্রকে সদস্য হিসেবে নিতে হবে, সেই কাজটাও কোথা থেকে করা হয়? সাধারণ পরিষদের মাধ্যমে করা হয়। তাহলে সাধারণ পরিষদ থেকে আমরা যেটা জানলাম, সাধারণ পরিষদকে বলা হয় বিশ্বের আইনসভা বা বিতর্ক পরিষদ। বিশ্বের 193টি রাষ্ট্র অর্থাৎ জাতিসংঘের সবগুলো সদস্যই এই সাধারণ পরিষদের সদস্য। নতুন কোন রাষ্ট্রকে যদি ইনক্লুডিং করতে হয় তাহলে এই সাধারণ পরিষদের মাধ্যমেই নতুন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে নেওয়া হয়। চলেন আমার সামনের দিকে আগাই। আচ্ছা, এরপর হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ দেখেন, নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের হৃৎপিণ্ড বা বিশ্বের প্রহরী বলা হয়। নিরাপত্তা পরিষদকে কি বলা হয়? নিরাপত্তা পরিষদকে বলা হয় জাতিসংঘের হৃৎপিণ্ড, অথবা সারা বিশ্বের প্রহরী বলা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে। এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে পৃথিবীর কোথাও বিপ্লব, বিগ্রহ বা কোন ধরনের যুদ্ধ মানে বেঁধে যাবে এরকম কোন পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই নিরাপত্তা পরিষদের মূল কাজ। দেখেন এখানে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হচ্ছে এর মূল দায়িত্ব, কিন্তু এখন এরাই কি করে? এরাই অশান্তি সৃষ্টি করে। আচ্ছা, এবার আসেন এই নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি? নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15টি, এর মধ্যে স্থায়ী সদস্য আছে 5টি আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য। হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, তাহলে জাতিসংঘের এই যে সদস্য হচ্ছে, মোট সদস্য সংখ্যা হচ্ছে 15টি, এর মধ্যে স্থায়ী সদস্য হচ্ছে 5টি, সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এই 5টা দেশ হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। স্থায়ী মানে কি? এদেরকে পরিবর্তন করা যাবে না, এরা থাকবে সারা জীবন, আর বাকিগুলো আসবে যাবে, ঠিক আছে। আর অস্থায়ী সদস্য হচ্ছে কয়টি? 10টি। দেখেন এই অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য এক একটা দেশ এই নিরাপত্তা পরিষদের সদস্য হতে পারে। মনে রাখবেন যে এই নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15টি দেশ। এই 15টি দেশের মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য। এই যে অস্থায়ী সদস্যগুলো আছে এরা 2 বছরের জন্য নিযুক্ত হয়। 2 বছর পর আবার ওরা পরিবর্তন হয়ে অন্য কোনো 10টি দেশ আবার আসবে, তারা 2 বছর পর পরিবর্তন হয়ে অন্য 10টি দেশ আসবে। এভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বিবেচিত হয়। দেখেন এই নিরাপত্তা পরিষদে একটা কথা থাকে ভেটো। ভেটো কি?
ভেটো কি সব রাষ্ট্র দিতে পারে? না, ভেটো সব রাষ্ট্র দিতে পারে না। ভেটো দেওয়ার অধিকার শুধুমাত্র ওই 5টা দেশেরই আছে। কোন 5টা দেশ? যে 5টা দেশ এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তারাই শুধুমাত্র ভেটো দিতে পারে। আর ভেটো মানে কি? বাধা দেওয়া। ভেটো মানে কি? বাধা দেওয়া। যখন কোনো একটা বিল পাস হবে, যদি কোনো একটা ওই ওই স্থায়ী সদস্য যে 5টা দেশ আছে তাদের মধ্যে কেউ যদি বাধা দেয়, তাহলে সেই বিল আর পাস হবে না। এই যে যে বাধা দেওয়া, এটাকে বলা হয় ভেটো। দেখেন, স্থায়ী 5টি রাষ্ট্রের যে কারো নেতিবাচক ভোট বা অসম্মতিকে ভেটো বলে। ভেটো পড়লে কোনো প্রস্তাব পাস হয় না। আর ভেটো দেওয়ার ক্ষমতা সব রাষ্ট্রের নেই, শুধুমাত্র 5টা দেশের আছে। সেগুলা কি কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এই 5টি স্থায়ী সদস্য যারা আছে, তারাই কোনো বিল পাস হতে গেলে এই 5টির মধ্যে কোনো একটা দেশ যদি ভেটো দেয় যে না এটা হবে না, তাহলে ওই বিল আর পাস হবে না। এই স্লাইডটা আপনারা ক্লিয়ার কিনা সবাই একটু জানাবেন প্লিজ। প্রিয় ভাই বোন, সবাই একটু জানাবেন এই স্লাইডটা 100% ক্লিয়ার কিনা। এই স্লাইডটা 100% ক্লিয়ার কিনা। 100% ক্লিয়ার কিনা। যদি এই স্লাইডটা 100% ক্লিয়ার হয়, তাহলে আপনারা লেখেন 100%। হ্যাঁ, আর কে সুজন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 15 জন সদস্য, 10 জন স্থায়ী, 10 জন অস্থায়ী, তারা 2 বছরের জন্য, আর 5 জন হচ্ছে স্থায়ী সদস্য। হ্যাঁ, অর্নি সুলতানা রূপা, হ্যাঁ ভাইয়া, 5টি দেশের আহ, আহ, ভেটো ক্ষমতা রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই একটু লেখেন যে এই স্লাইডটা 100% ক্লিয়ার কিনা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ডিটেলস এখানে আছে, এর বাইরে কিছু পড়তে হবে না। এতটুকু আপনাদের ক্লিয়ার কিনা সবাই একটু লেখেন ক্লিয়ার। সবাই একটু ক্লিয়ার লেখেন। সবাই একটু ক্লিয়ার লেখেন। জি ভাই বলেন। হ্যাঁ, আপনি লাইভে ক্লাস করেন। হ্যাঁ, সবাই সবাই একটু লিখবেন 100%। অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ভাইয়া। সবার আগে আপনি লিখেছেন অন্তরা ইসলাম, এমডি আহ হাসান দিদার, মিষ্টি আক্তার, অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোন, সবাই সবাই একটু লিখবেন ক্লিয়ার। ইমাম মেহেদি সোহাগ, অসংখ্য ধন্যবাদ। আপনারা লিখলে কি হবে? আপনাদের আগে ব্রেনে যাবে, তারপর হাত দিয়ে লেখা হয়। সুতরাং যেটা আপনি লিখতেছেন এটা আপনার মাথায় সারা জীবন আটকে যাবে, এটা আর কখনো কোনোদিন কোনোভাবে এটা মুছবে না। চলেন আমরা সামনের দিকে আগাই। আপনাদের জন্য কিন্তু প্র্যাকটিস আছে, সবাই প্র্যাকটিস অংশগ্রহণ করবেন। আচ্ছা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যাকে বলা হয় ইকোসক, যাকে বলা হয় ইকোসক, অর্থনৈতিক এবং কি সামাজিক পরিষদ। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 54টি। 193টি রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হচ্ছে 54টি রাষ্ট্র। মনে রাখবেন, প্রতি বছর 18টি রাষ্ট্র 3 বছরের জন্য নির্বাচিত হয়। প্রতি বছর 18টি রাষ্ট্র 3 বছরের জন্য এই আহ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের জন্য নির্বাচিত হয়। এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উদ্দেশ্যটা কি? দেখেন, জীবনযাত্রার মান উন্নয়ন করা, বেকারত্ব দূরীকরণ এবং আন্তর্জাতিক অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা সমাধান করাই হচ্ছে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ। অর্থনৈতিক বন্টন, সুষম বন্টন, সামাজিক ভ্রাতৃত্ববোধ বা শৃঙ্খলা বজায় রাখার জন্য এই অনুষদটা কাজ করে। এই অনুষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 54 জন, কিন্তু প্রতি বছর 18 জন করে করে চেঞ্জ হয়। এই বছর 18 জন বাদ গিয়ে নতুন 18 জন আসে, তারা 3 বছরের জন্য থাকে। তারপরে বছর 18 জন বাদ মানে বাদ যাবে। প্রতি বছর 18 জন নতুন সদস্য রাষ্ট্র 3 বছরের জন্য এই অর্থনৈতিক পরিষদে আসে। দেখেন, এই অর্থনৈতিক অর্থনৈতিক পরিষদের সাথে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর ILO, ইউনেস্কো। এইগুলা হচ্ছে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনস্থ এই সংস্থাগুলা রয়েছে। অর্থাৎ মূল অনুষদটার নাম হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। তার মধ্যে রয়েছে হচ্ছে WHO, তার মধ্যে রয়েছে ILO এবং ইউনেস্কো। এরা সবাই মিলেই হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক অনুষদ, মনে রাখবেন, বা পরিষদ। আচ্ছা, তারপর হচ্ছে OC পরিষদ, অনুন্নত বা পরাধীন অঞ্চলের শাসনভার দেখাশোনা করা। অনুন্নত দেশ অথবা যে দেশগুলো এখনো পরাধীন, এখনো স্বাধীন না, সেই এলাকার শাসনভার গুলা দেখাশোনা করা হচ্ছে
ওসি পরিষদের কাজ। বর্তমান 1994 সালে পালাও, এই যে পালাও এটা স্বাধীন হওয়ার পরে এই ওসি পরিষদের কাজ স্থগিত হয়ে যায়, বর্তমানে এটার কোনো কাজ নেই। ওই যে 5টি স্থায়ী সদস্য আছে জাতিসংঘের, এই 5টি স্থায়ী সদস্যই তার সদস্য, মনে রাখবেন। এই ওসি পরিষদের সদস্য, এটা দরকার নেই, এটা বাদ হয়ে গেছে, এটা বাদ। তারপর হচ্ছে আন্তর্জাতিক আদালত, এটা থেকে 100% প্রশ্ন আসে, এটা থেকে 100% প্রশ্ন আসে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত, মনে রাখবেন, ইন্টারন্যাশনাল কোর্টস অফ জাস্টিস। আচ্ছা, সদর দপ্তর নেদারল্যান্ডের দ্য হেগ শহরে এই আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত। এই দেখেন, একটু একটু মনে রাখবেন যে একটি মাত্র প্রতিষ্ঠানের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত, ঠিক আছে। এই দেখেন, নিউ ইয়র্কের বাইরে অবস্থিত একটা মাত্র প্রতিষ্ঠানের সদর দপ্তর, সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, যার সদর দপ্তর হচ্ছে দ্য হেগ। নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর, আর বাকি সকল সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, মনে রাখবেন। আচ্ছা, আন্তর্জাতিক আদালতের মোট বিচারক সংখ্যা হচ্ছে 15 জন, তারা প্রত্যেকে 9 বছরের জন্য নির্বাচিত হয়। তাহলে আন্তর্জাতিক আদালতের বিচারক হচ্ছে 15 জন, আর প্রত্যেকটা বিচারক 9 বছরের জন্য নিয়োজিত হন বা নিয়োগপ্রাপ্ত হন। কাস্টিং ভোট হচ্ছে সমান ভোট পড়লে, এটা দরকার নেই, এগুলো বাদ। তাহলে এখান থেকে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের হেডকোয়ার্টার হচ্ছে দ্য হেগ, যেটা নেদারল্যান্ডে অবস্থিত। আন্তর্জাতিক আদালতের বিচারক হচ্ছে 15 জন, তারা প্রত্যেকে 9 বছরের জন্য নির্বাচিত হয়। জাস্ট এতটুকু মনে রাখলে যথেষ্ট, এর বাইরে আর কিছু পড়তে হবে না। চলো সামনের দিকে আগাই। আচ্ছা, সচিবালয়, সেক্রেটারিয়েট। সচিবালয় হচ্ছে এটি আন্তর্জাতিক প্রশাসনিক বা আমলাতান্ত্রিক শাখা। জাতিসংঘের সকল দাপ্তরিক কাজ এই সচিবালয় থেকে পরিচালিত হয়। এর প্রধান, এই যে প্রধানকে বলা হয় মহাসচিব। তাহলে মনে রাখবেন সচিবালয়ের প্রধানকে কি বলা হয়? মহাসচিব। এই মহাসচিবের মেয়াদ হচ্ছে 5 বছরের জন্য। তাহলে আন্তর্জাতিক আদালত সচিবালয়, যেটা সচিবালয় থেকে জাতিসংঘের সকল কার্যক্রম পাস হয় বা পরিচালিত হয়। এই সচিবালয়ের যিনি প্রধান তাকে বলা হয় সচিব, এবং মহাসচিব, এই মহাসচিব 5 বছরের জন্য নির্বাচিত হয়। বর্তমানে মহাসচিব হচ্ছে পর্তুগালের আন্তোনিও গুতারেস, মনে রাখবেন। এটা তো সবাই জানেন যে বর্তমান জাতিসংঘের মহাসচিব হচ্ছে পর্তুগাল। এটা কিন্তু প্রাইমারি পরীক্ষায় আসছিল যে বর্তমান জাতিসংঘের মহাসচিবের বাড়ি কোন দেশ, মানে উনি জন্মস্থান কোন দেশ, সেটা হচ্ছে পর্তুগাল। এটা সম্ভবত বিসিএস এ আসছিল, 47তম বিসিএস এ আসছিল, 47তম বিসিএস এ আসছিল এটা। আচ্ছা, জাতিসংঘের গুরুত্বপূর্ণ বিশেষায়িত সংস্থা, ওই যে WHO, তারপরে ইউনেস্কো, হ্যাঁ, ILO, এগুলো সম্পর্কে আমরা জানবো। OIC, এগুলো সম্পর্কে আমরা এখন একটু জানবো। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে ইউনেস্কোর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, মনে রাখবেন। ইউনেস্কোর পুনরূপ কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। প্রতিষ্ঠা হচ্ছে 16 নভেম্বর 1945 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে। গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মনে রাখবেন সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা, বিজ্ঞান, সাংস্কৃতিক উন্নয়ন ও সংরক্ষণের কাজ এই ইউনেস্কো করে থাকে। মজার বিষয় হচ্ছে একটা জিনিস দেখেন, যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই সংস্থা সর্বপ্রথম ঘোষণা বা স্বীকৃতি প্রদান করে। তাহলে ইউনেস্কোর কাজ হচ্ছে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য, এগুলাকে সংরক্ষণ করা হচ্ছে ইউনেস্কোর কাজ। যেমন দেখবেন যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পৃথিবীর বিভিন্ন ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে সেই স্থানগুলোকে ঘোষণা করা বা সেগুলোকে সংরক্ষণ করা এই ইউনেস্কোর কাজ। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে প্রথম আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে কি করে, স্বীকৃতি প্রদান করে। এটা কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা এখান থেকে যেটা মনে রাখবো, ইউনেস্কোর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো প্রতিষ্ঠা হয় 16 নভেম্বর 1954 সাল, সরি 45, 16 নভেম্বর 1945। এর সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে। তাহলে এই তিনটা লাইন মোস্ট ইম্পর্ট্যান্ট, যে ইউনেস্কো সদর দপ্তর কোথায়, ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়, 1945 সালে। ইউনেস্কো কত তারিখে প্রতিষ্ঠিত হয়, 16 নভেম্বর 1945। ইউনেস্কোর কাজ কি, এই যে ইউনেস্কোর কাজ হচ্ছে সারা পৃথিবীব্যাপী শিক্ষা, সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী স্থানগুলোকে স্বীকৃতি প্রদান করা এবং সেগুলাকে সংরক্ষণ করা। ইউনেস্কো সর্বপ্রথম 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। তাহলে আমরা এটা শিখে নিলাম। আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা দেখবো হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 7 এপ্রিল 1948 সালে এই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, 7 এপ্রিল, মনে রাখবেন 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। তাহলে WHO এর সদর দপ্তর কোথায়, জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভা শহরে হু এর সদর দপ্তর। হু কত সালে প্রতিষ্ঠিত হয়, 7 এপ্রিল 1948 সালে। এই 7 এপ্রিলকে বলা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। 7 এপ্রিলকে কি বলা হয়, বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, 7 এপ্রিল। WHO কত সালে প্রতিষ্ঠিত হয়, 7 এপ্রিল 1948 সাল। WHO এর সদর দপ্তর কোথায়, সুইজারল্যান্ড এর জেনেভা শহরে। মনে রাখবেন, আন্তর্জাতিক স্বাস্থ্য রক্ষা, মহামারী নিয়ন্ত্রণে নেতৃত্ব দেয় এই প্রতিষ্ঠান। এর প্রধানকে বলা হয় ডিরেক্টর জেনারেল। এর প্রধানকে কি বলা হয়, ডিরেক্টর জেনারেল। কার, WHO। হু এর প্রধানকে কি বলা হয়, ডিরেক্টর জেনারেল। বর্তমানে টেড্রোস আধানম ঘেব্রেইসাস হচ্ছে এই হু এর কি ডিরেক্টর। হু এর ডিরেক্টর কে, বর্তমান হু এর ডিরেক্টর কে, দেখেন টেড্রোস আধানম ঘেব্রেইসাস, নাম দেখছেন, এ হচ্ছে বর্তমান হু এর ডিরেক্টর। তাহলে হু এর প্রধানকে কি বলা হয়, ডিরেক্টরেট জেনারেল। হু এর প্রধানকে কি বলা হয়, ডিরেক্টর জেনারেল, মনে রাখবেন। আচ্ছা, এই কমে যাচ্ছে, সবাই আরেকটা শেয়ার দিয়ে দেন। এই যে দেখেন 90+ থেকে অলরেডি চলে আসছে 80-তে। তো সবাই আরেকটা শেয়ার দিয়ে দিলে কিন্তু অনেক চলে আসবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আর কে সুজন, চূড়াবালি, অসংখ্য ধন্যবাদ। টুম্পা খাতুন, জেনেভা, সুইজারল্যান্ড। হ্যাঁ, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। একটু পরে দেখবো যে আসলে সঠিক অ্যান্সার কেমনে দেন। এগুলো তো লেখা আছে, দেখে দেখে বলে দিচ্ছেন। একটু পরে যখন প্র্যাকটিস আসবে তখন কিন্তু অ্যান্সার দেওয়া লাগবে সবার, মনে রাখবেন। একটু পরে আমাদের প্র্যাকটিস চলে আসবে, আর কিছুক্ষণের মধ্যে। ফাও সম্পর্কে আমরা জানবো। ফাও এর পূর্ণরূপ কি দেখেন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফাও এর পূর্ণরূপ কি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এফ এ হচ্ছে ফুড, এতে হচ্ছে কি, এগ্রিকালচার, আর ওতে হচ্ছে কি, অর্গানাইজেশন, মনে রাখবেন। এই ফাও প্রতিষ্ঠা হয় 16 অক্টোবর 1945 সালে। এই দিনকে খাদ্য দিবস হিসেবে পালিত হয়। বিশ্ব খাদ্য দিবস কবে, বিশ্ব খাদ্য দিবস হচ্ছে 16 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস কবে, 16 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস কবে, এই যে 16 অক্টোবর। এই 16 অক্টোবর 1945 সালে ফাও প্রতিষ্ঠিত হয়। ফাও এর সদর দপ্তর হচ্ছে ইটালির রোমে। ফাও এর সদর দপ্তর কোথায়, ইটালির রোম শহরে ফাও এর সদর দপ্তর প্রতিষ্ঠিত, মনে রাখবেন। বিশ্বজুড়ে ক্ষুধামুক্তই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে ফাও এর মূলধন। কিন্তু প্যালেস্টাইন বা ফিলিস্তিনের ছেলেমেয়েরা না খেয়ে মরে, কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অথচ ফাও কি বলছে, ফাও এর কাজ কি, বিশ্বজুড়ে ক্ষুধা ও মুক্তি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে ফাও এর কাজ। নামও যেরকম ফাও, কাজও কিন্তু ফাও, ঠিক আছে, মনে রাখবেন। তাহলে আমরা এখান থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে ফাও এর পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন।
ফাও প্রতিষ্ঠিত হয় 16 অক্টোবর 1945। এই 16 অক্টোবর 1945-কে কি বলা হয়? খাদ্য দিবস। কি বলা হয়? খাদ্য সরি খাদ্য দিবস। নেক্সট, আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, এই পূর্বে ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। এত বড় দরকার নেই, জাস্ট এটা মনে রাখবেন যে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ডস। এটা 11 ডিসেম্বর 1946 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। তাহলে ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক সিটিতে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ইউনিসেফ এর সদর দপ্তর। আচ্ছা, গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রধানত শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং কল্যাণে কাজ করাই হচ্ছে ইউনিসেফের মূল কাজ। 1965 সালে সংস্থাটি শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। তাহলে ইউনিসেফ 1965 সালে নোবেল পুরস্কার জিতে নেয়। তারপরে আর কোনোদিনও খাদ্যে মানুষ হইতে পারে নাই। ঠিক আছে, মনে রাখবেন। তাহলে আমরা নেক্সট পর্বে চলে যাই। নেক্সট হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে জাতিসংঘের প্রাচীনতম বিশেষায়িত সংস্থা হচ্ছে আইএলও। তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠার আগেও কিন্তু এই আইএলও প্রতিষ্ঠা মানে কার্যক্রম ছিল, সেটা পরবর্তীতে জাতিসংঘের মাধ্যমে পরিচালিত হয়। সেটার নাম হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। মনে রাখবেন 1919 সালে এই আইএলও প্রতিষ্ঠা হয়। 1945 সালে যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়, ওই আইএলওটাকে জাতিসংঘের অধীনে নিয়ে আসা হয় তারপর থেকে আর কি। আচ্ছা, সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। তাহলে আন্তর্জাতিক শ্রমিকদের অধিকার রক্ষা এবং কাজের পরিবেশ উন্নয়নের জন্য নীতি নির্ধারণ করে হচ্ছে আইএলও। 1969 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় আইএলও। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আইএলও কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? নোবেল পুরস্কার লাভ করেন, অ্যান্সার কি দিবেন? 1969 সালে আইএলও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 1969 সালে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। লাস্ট স্লাইড, এরপরে চলে যাব আমাদের প্র্যাকটিস পর্বে। হ্যাঁ, এর পর্বে আমরা চলে যাব প্র্যাকটিস পর্বে। সবাই থাকবেন, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা দেখব। তাহলে এখান থেকে আমরা এক নজরে একটু দেখে নিই, আমরা বিভিন্ন সংস্থার সদর দপ্তরটা একটু দেখে নিই। ইউনেস্কো হচ্ছে ফ্রান্সের। ইউনেস্কো কোথায়? ইউনেস্কো হচ্ছে ফ্রান্সের প্যারিস। এর মূল কাজ কি? শিক্ষা ও সংস্কৃতি। WHO এর সদর দপ্তর কোথায়? জেনেভা। এর প্রধান কাজ কি? জনস্বাস্থ্য। আইএলও এর সদর দপ্তর কোথায়? জেনেভা। প্রধান কাজ কি? শ্রম অধিকার রক্ষা করা। ফাও এর সদর দপ্তর কোথায়? রোম। এর কাজ কি? খাদ্য ও কৃষি দেখাশোনা করা। ইউনিসেফ নিউ ইয়র্ক। এর কাজ কি? শিশু কল্যাণ এর ক্ষেত্রে। জাস্ট এই একটা স্লাইড মোস্ট ইম্পর্টেন্ট, সবাই একটু স্ক্রিনশট দেন। মোস্ট ইম্পর্টেন্ট এই স্লাইডটা। হ্যাঁ, সবাই একটু স্ক্রিনশট দিয়ে ডান লেখেন, সেই সাথে লাস্ট ওয়ান শেয়ার করে দেন। এখনই চলে আসবে আপনাদের জন্য কুইজ পর্ব। চলে আসবে প্রিয় ভাই বোন, সবাই আরেকটা লাস্ট শেয়ার দিয়ে দেন। আমরা কুইজে সবাই অংশগ্রহণ করি। কুইজে অংশগ্রহণ করলে পুরস্কার পাবেন। হ্যাঁ, সবাই একটু এটা একটা স্ক্রিনশট দিয়ে ডান লেখেন। হ্যাঁ, সবাই লেখেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনেস্কো সদর দপ্তর কোথায়?
প্যারিস। ওকে, চলেন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এটা লাগবে না। এই যে আপনাদের জন্য আন্তর্জাতিক জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? 35তম বিসিএস আসছে, 35তম বিসিএস। নিউ ইয়র্ক, লন্ডন, সান ফ্রান্সিসকো, জেনেভা। কে দেখি সবার আগে অ্যান্সার দিতে পারে? সবার আগে কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান। অ্যান্সার ক হবে, খ হবে, গ নাকি ঘ? অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দিবেন। এটার অ্যান্সার দিবেন সবাই, প্রিয় ভাই বোন, সবাই অ্যান্সার দিবেন। এবার আপনাদের আপনাদের প্র্যাকটিসের পালা, দেখি কে কে সবার আগে অ্যান্সার দিতে পারে। আপনারা শুধু শুধু পড়েন, হ্যাঁ, শুধু পড়লে হবে না, কি করতে হবে? কোঅপারেট করতে হবে। আপনারা যে পারেন সেটা বোঝাইতে হবে কমেন্ট করে। দেখি এখন অ্যান্সার দেন। সবার আগে শিউলি দেব অ্যান্সার করেছেন গ, অন্তরা ইসলাম অ্যান্সার করেছেন গ। দেখেন প্রশ্ন আসে কিনা, 35তম বিসিএস আসছে যে জাতিসংঘের সনদ কোথায় স্বাক্ষরিত হয়? নিউ ইয়র্ক, লন্ডন, সান ফ্রান্সিসকো নাকি জেনেভা? সবাই অ্যান্সার দিবেন, সবাই। শ্রাবণী মন্ডল, হ্যাঁ, হালিমা ইসলাম, সবাই অ্যান্সার দেন। সবাই অ্যান্সার দিবেন কিন্তু। সবাই যদি অ্যান্সার না দেন তাহলে বুঝবো যে আপনারা কিছু বোঝেন নাই। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই অ্যান্সারটা। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়েছে গ। ঘটনা কি? সবাই অ্যান্সার দিচ্ছে, সবাই অ্যান্সার দিচ্ছে গ। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? আমরা পড়েছি জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকো। কোথায় স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকো। কোশ্চেন নাম্বার টু, নিচের কোনটি জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র নয়? প্রাথমিক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2019-এ আসছে। এই যে যে প্রাথমিক পরীক্ষা আপনারা 9 তারিখে দিয়ে আসলেন, 2019 সালের পরীক্ষায়ও এই প্রশ্নটা আসছিল। অ্যান্সার বলেন, চীন, জার্মানি, ফ্রান্স নাকি রাশিয়া? জাতিসংঘের কোন নিচের কোনটি জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র নয়? হয় না কিন্তু, নয়। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারেন। অন্তরা সবার আগে অ্যান্সার দিয়েছেন 2-এর বি মানে খ। শেখ মিলন আহমেদ অ্যান্সার করেছেন খ। বাকিরা কই? বাকিরা সবাই অ্যান্সার দেন, বাকিরা সবাই একটু অ্যান্সার দেন। হালিমা অ্যান্সার দিয়েছেন খ, জাকিয়া সুলতান অ্যান্সার দিয়েছেন খ। তার আগে আমি একটু দেখে নিই যে আপনারা কি পরিমাণ শেয়ার দিচ্ছেন। যদি শেয়ার কম থাকে তাহলে সবগুলো আজকে করাবো না। দেখেন কতজন ভাই বোন ক্লাস করছে, অথচ শেয়ার করাটা দেখেন, আপনাদের দেখায়, চোখের সামনে দেখাই। দেখেন, আর সবাই মিলে একটা করে শেয়ার দিলে কিন্তু 300 শেয়ার হয়ে যাবে। 300 শেয়ার হয়ে গেলে সবগুলো পড়াবো, না হলে এখানে ক্লোজ করে দিব। সবাই সবাই দেখেন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু আগে আমি যা পড়াইছি আপনাদের সেগুলা থেকেই প্রিভিয়াস কোশ্চেন আসছে। তার মানে টপিক গুলা যারা ভালো করে পড়েছেন, যে কোনো প্রশ্ন আসলে আপনি আনসার দিতে পারবেন। সবাই আরেকটা করে শেয়ার দিয়ে দেন, প্রিয় ভাই বোন, সবাই আরেকটা করে শেয়ার দিয়ে দেন। তাহলে আমরা জানি যে জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ফ্রান্স, একটা হচ্ছে রাশিয়া, জার্মানি নাই। তাহলে অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে জার্মানি। অ্যান্সার কি হবে? সরি, চীন আছে, চীন হবে না। ফ্রান্স আছে, ফ্রান্স হবে না। রাশিয়া আছে, রাশিয়া হবে না। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে জার্মানি। জার্মানি জাতিসংঘের স্থায়ী সদস্য না, এটা আমরা সবাই জানি। প্রিয় ভাই বোন, আরেকটা শেয়ার দিয়ে দেন সবাই। ওকে, দেখেন ইউনিসেফ, ইউনিসেফ আমরা একটু আগে পড়েছি। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, প্যারিস, রোম নাকি নিউ ইয়র্ক? দেখেন, শিক্ষক নিবন্ধন 2015 সালে আসছে, শিক্ষক নিবন্ধন 2015। এই যে আপনারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, সেখানে এই প্রশ্নটা আসবে, সেখানে এই প্রশ্নটা আসতে পারে। সবাই আরেকটা শেয়ার দিয়ে অ্যান্সারটা দিয়ে দেন। সবার আগে, সবার আগে এই অ্যান্সারটা কে দিবে একটু দেখবো, দেখি সবার আগে এই প্রশ্নের অ্যান্সারটা কে দেয়। একটা শেয়ার দিয়ে সবাই অ্যান্সার দিয়ে দিবেন। আচ্ছা, শেখ মিলন সবার আগে অ্যান্সার করেছে খ, মোহাম্মদ নাহিদ অ্যান্সার করেছে ঘ, জাকিয়া সুলতান অ্যান্সার করেছে ঘ। এইটা ভ্যারাইটিস হয়ে যাচ্ছে, দেখছেন? মানে আপনারা বুঝলাম না, একটু আগে পড়ালাম, এখন আপনারা উল্টাপাল্টা করলে হবে? এখন উল্টাপাল্টা করলে হবে? এই যে যদি আপনাদেরকে একটু দেখাই, ইউনিসেফ,
এই যে দেখেন তো এখানে কি লেখা আছে, সবার সবার শেষে ভালো করে দেখেন তো, একটু আগে আমি আপনাদেরকে এটা পড়াইছি কিনা, যে ইউনিসেফ, এই যে ইউনিসেফ কোথায়, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটার কাজ কি, শিশু কল্যাণ সংস্থা। তাহলে এই স্লাইডটা আমি বারবার বলছিলাম না যে গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, তারপরে অনেকে কি করেছেন, ভুল করেছেন। ভুল করলে শিখবেন, ব্যাপার না, ভুল করলে শিখতে পারবেন, ব্যাপার না। আমরা এখানে ছিলাম, আমরা ছিলাম কোথায়, এখানে। তাহলে তাহলে ভাই আনসার কি হচ্ছে, ইউনিসেফ। ইউনিসেফের সদর দপ্তর কোথায়, ইউনিসেফের সদর দপ্তর জেনেভা হবে না, প্যারিস হবে না, রোম হবে না, তাহলে কোথায়, নিউ ইয়র্ক। নেক্সট নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে, 11তম বিসিএস। 11তম বিসিএস আসছে প্রশ্নটা, 24 অক্টোবর, 10 ডিসেম্বর, 7 এপ্রিল নাকি 16 অক্টোবর। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, সবাই অ্যান্সার দিবেন। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কে দিতে পারে সবার আগে? কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার সবার আগে দেখি কে দিতে পারে। আজকের ক্লাসের পিডিএফটি অবশ্যই পেয়ে যাবেন, আজকের ক্লাসের পিডিএফটি পেয়ে যাবেন। হ্যাঁ, আজকের ক্লাসের পিডিএফটি কিভাবে পাবেন সব বলে দিচ্ছি। আজকের ক্লাসের পিডিএফটা কিভাবে পাবেন, ক্লাসটা শেষ করার পর পিডিএফটা আমি এখানে পোস্ট করে দেব। আপনারা এই সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজে আসবেন, আসলেই দেখবেন যে পিডিএফ এর লিংক আছে, লিংকে ক্লিক করবেন, আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি সোহেল স্যার এই টেকনিক গ্রুপ পেজে আমরা পোস্ট করব, আপনি ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু পরেই পোস্ট করে দিচ্ছি, তবে অ্যান্সার দেন সবাই। কোশ্চেন নাম্বার 4, জাতিসংঘ দিবস কবে পালিত হয়, জাতিসংঘ দিবস কবে পালিত হয়, জাতিসংঘ দিবস কবে পালিত হয়? আমরা সবাই জানি যে 24 অক্টোবর, 24 অক্টোবর। তাহলে মূলত ঘটনা হচ্ছে 24 অক্টোবর, 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা কার্যকর হয়। এই জন্য 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। আন্তর্জাতিক আদালত আইসিজে এর বিচারক সংখ্যা কতজন? দেখেন 13তম বিসিএস আসছে, কবে আসছে, 13তম বিসিএস আসছে। 9 জন, 11 জন, 15 জন নাকি 21 জন? কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 দেখি সবার আগে অ্যান্সার দিতে পারে কে। 25টা প্রশ্ন রাখছি প্রিভিয়াস কোশ্চেনের, 25টা। যদি এই 25টা প্রশ্ন সঠিক অ্যান্সার আপনি দিতে পারেন, তাহলে মনে রাখবেন যে জাতিসংঘ থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি অ্যান্সার দিতে পারবেন। এই 25টা প্রশ্নের কয়টা সঠিক অ্যান্সার হয়, ক্লাস শেষে আপনারা আমাকে বলবেন। মনে করেন এটা আপনার একটা এক্সাম হচ্ছে, লাইভ এক্সাম, কোশ্চেন আসতেছে, আপনি অ্যান্সার দিচ্ছেন। আপনি যদি সঠিক হয়, আমি তো অ্যান্সার বলে দিচ্ছি, যদি সঠিক হয় আপনি গুনে রাখবেন যে আপনার কয়টা হলো। সবাই অ্যান্সার দেন সবাই। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এমএসটি শিশির অ্যান্সার করেছেন, এমএসটি শিশির, আর কে সুজন, হ্যাঁ, এমডি রাজীব হোসাইন, হালিমা। সবাই অ্যান্সার দেন তো, খুবই সহজ একটা প্রশ্ন, একটু আগে আমি এটা পড়াইছি, একটু আগে আমি এটা পড়াইছি, সবাই একটু অ্যান্সার দিবেন। শেখ মিলন আহমেদ 5-এ 5 পেয়েছে, অসংখ্য ধন্যবাদ। রবিন আহমেদ 5-এর গ। মুকাদ্দেস রহমান ভাইয়া লিখেছেন 15 জন, টুম্পা খাতুন লিখেছেন 15 জন, ফয়সাল লিখেছেন সি। আচ্ছা, এটা সবাই পারলেন, আমি মানলাম, সবাই পারলেন, আমি মানলাম যে সবাই পারলেন। এর অ্যান্সার হচ্ছে কত, 15 জন। বলেন তো এই বিচারক, বিচারক কত বছরের জন্য, কত বছরের জন্য নিয়োগ হয়? বলেন, এটা কোনো অপশন নেই, অপশন ছাড়া বলেন দেখি কি অ্যান্সার দিতে পারেন। এই যে আন্তর্জাতিক আদালতের যে বিচারক আছে 15 জন, কতজন, 15 জন, তারা প্রত্যেকে কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়? এটার অ্যান্সার আমি কোনো অপশন দেবো না, নো অপশন, সবাই অ্যান্সার দিবেন যে বিচারক কত বছরের জন্য, এই আন্তর্জাতিক আদালতের যে বিচারক আছে তারা কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়, এটা অ্যান্সার লেখেন তো দেখি। আর কে সুজন ভাই লিখেছেন যে 9 বছর, শেখ মিলন আহমেদ লিখেছেন 9 বছর, জাকিয়া সুলতানা 9 বছর,
জেসমিন আক্তার 9 বছর, পিডিএফ মিতু আহমেদ পিডিএফ চাই। এই পিডিএফ চাই কি এটা কোনো অ্যান্সার হইলো? আমি বলছি কয় বছর, আপনি কোন পিডিএফ চাই? আচ্ছা, জিহাদুল ইসলাম 9 বছর, এইচ এম রাসেল 9 বছর, জাকিয়া সুলতানা। বাহ, মাশাআল্লাহ, যে কজন অ্যান্সার দিয়েছেন সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যখন সঠিক অ্যান্সার দেন না, তখন খুব ভালো লাগে যে না, প্রিয় ভাই বোন গুলো পড়াশোনা করেছে, হ্যাঁ, ফাঁকিবাজি না। মুকাদ্দেস রহমান 9 বছর, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোন সবাইকে। আচ্ছা, আমাদের একটা বিজ্ঞাপন আছে, আমরা 2 মিনিটের ভিতর সেরে নিই। আমাদের শিক্ষক নিবন্ধন মানে ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে ইনশাল্লাহ। আগামীকাল শুক্রবার থেকে শিক্ষক নিবন্ধনের ওরিয়েন্টেশন ক্লাস হবে। এই উপলক্ষে আমাদের এই যে 1500 টাকা হচ্ছে জেনারেল পার্ট, আর 1000 টাকা হচ্ছে 1000 টাকা হচ্ছে বিষয় ভিত্তিক। তো মোট এই 2500 টাকার কোর্স ফি আজকের জন্য 499 টাকা। আজকের জন্য কত? 499 টাকা। আরো 20টা প্রশ্ন আসে, অ্যান্সার দিয়ে যাবেন, এখানে বেশি সময় স্টে করবো না, ঠিক আছে? এখানে বেশি সময় স্টে করবো না, শুধু একটু মেসেজ দিয়ে যাচ্ছে আপনাদের। যারা ভর্তি হতে চাই, আমাদের সাথে নিবন্ধনের প্রস্তুতি নিতে চান, দেখেন জেনারেল পার্টে ক্লাস আছে বাংলায় 40টি, ইংরেজি 40টি, সাধারণ জ্ঞান 40টি, গণিত 40টি, ফাইনাল মডেল টেস্ট আছে 10টি, আরো বেশি হবে। এবং এই কোর্সের সাথে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি বিষয়ভিত্তিক পার্টটা ফ্রিতে পাবেন, বিষয়ভিত্তিক পার্টটাও ইনক্লুডেড। অর্থাৎ বিষয়ভিত্তিক পার্ট যেমন আপনি যদি যে বিষয়ের উপর শিক্ষক হতে চান, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, আবার যদি কমার্সের হন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, ব্যাংকিং এর উপরে যদি আপনি পরীক্ষা দিবেন, অথবা মানবিক থেকে আহ অর্থনীতি, ভূগোল, পরিণতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, সোশ্যালজি, সোশ্যাল ওয়ার্ক, এই যে কোনো সাবজেক্ট থেকে আপনারা পরীক্ষা দেন না কেন, সব সাবজেক্টের উপরে ক্লাস পাবেন। অসংখ্য আপনারা হাইলাইট শিট পাবেন, হ্যাঁ, হাইলাইট শিট পাবেন, ঠিক আছে? হ্যালো, আপনার ফোনটা যে আমি বারবার কেটে দিচ্ছি, এরপরে ফোন দিচ্ছেন যে আপনি লাইভ ক্লাসের মধ্যে আছি আমি, হ্যাঁ, তো এইভাবে কেউ ফোন দেয়? কেটে দিচ্ছি, আমি আপনাকে ব্যাক করবো, তাই না? 10 বার ফোন দিচ্ছেন মিনিমাম, একটু কমন সেন্স থাকতে হয় ভাই। তো প্রিয় ভাই বোনেরা, যারা ভর্তি হতে চান, এই যে এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার, আপনারা টাকা পাঠায় স্ক্রিনশট দিবেন, সাথে সাথে অ্যাড করে দিব 01703 788 একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, বিকাশ নগদ রকেট। এই টাকা পাঠাবেন কত? 2500 টাকা কোর্স ফি, 2500 টাকা পাঠাইতে হবে না, এটা কাটা, পাঠাবেন মাত্র 499 টাকা, জাস্ট ফর টুডে, নো মোর টুমরো, কালকের জন্য না, শুধু আজকের জন্য। আজকে আজকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত আপনি 499 টাকায় ফুল প্রাইমারি নিবন্ধনের কোর্স, সেই সাথে ফ্রি পাবেন হচ্ছে প্রাইমারির কোর্স, প্রাইমারি প্রধান শিক্ষক এবং নিবন্ধনের এই দুইটা মিলে কম্বাইন্ড কোর্সটা আপনারা পাবেন মাত্র 499 টাকায়। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে। প্রতি সপ্তাহে 4 থেকে 5টা করে ক্লাস হবে, প্রতি সপ্তাহে 4 থেকে 5টা ক্লাস। ক্লাস ডিউরেশন হচ্ছে সর্বনিম্ন 1 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা। তার মানে সর্বনিম্ন হচ্ছে 1 ঘন্টা ক্লাস হবে, সর্বোচ্চ হচ্ছে 2 ঘন্টা। কোনো ক্লাস 1 ঘন্টা হবে, কোনো ক্লাস 1.5 ঘন্টা হবে, কোনো ক্লাস 2 ঘন্টা হবে। প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে এবং প্রতিদিনের শীট প্রতিদিন আপনার ফোনে চলে যাবে। আমরা আপনাদেরকে বাছাইকৃত কয়েক হাজার এমসিকিউ মুখস্থ করাবো, এবং এই ক্লাসগুলো কিন্তু এরকম কোশ্চেন সলভের মতো না, আমরা বেসিক থেকে পড়াবো, প্রতিটা টপিক ধরে ধরে পড়াবো এবং সেই টপিক থেকে আমরা প্র্যাকটিস করাবো। তো প্রিয় ভাই বোন, যারা জয়েন করতে চান, যারা জয়েন, ক্লাস টাইম হচ্ছে সাধারণত ক্লাস টাইম হচ্ছে রাত্রে 7টা বা 8টা থেকে ক্লাস হয়, 7টা বা 8টায় ক্লাস হয়, ঠিক আছে? 7টা বা 8টায় ক্লাস হয়। ক্লাস টাইম হচ্ছে 7টা বা 8টায়, রেকর্ড থাকবে, আপনারা রেকর্ডও দেখে নিতে পারবেন, অসংখ্য এক্সাম থাকবে। আচ্ছা, যারা যারা ভর্তি হতে চান দ্রুত টাকা পাঠাই দেন, এই যে 01703 7788879, এটা হচ্ছে বিকাশ নগদ রকেট, পকেট হয়ে গেছে, বিকাশ নগদ রকেট, আপনারা এই নাম্বারে 499 টাকা পাঠাই দেন, এটা হচ্ছে আপনার কাজ, বাকি দায়িত্বটা আমাদের উপর দিয়ে দেন। আমাদেরকে যদি বিশ্বাস করেন, আমাদেরকে যদি ভালোবাসেন, একটা বার অন্তত আমাদের সাথে আপনি নিবন্ধনের প্রস্তুতিটা নেন। আপনি একটা কথা বলবেন, চাকরি তো ভাগ্যেরও ব্যাপার আছে, তাই না? আল্লাহ যদি না চায় তাহলে তো হবে না, আমরা আমাদের সর্বোচ্চটা দেব। কোর্স শেষে আপনি একটা কথা বলতে বাধ্য হবেন যে ভাই, চাকরি আমার কপালে ছিল না তাই হয়নি, কিন্তু আপনারা যা দিয়েছেন এই টাকার মধ্যে, তা আসলে মানে অসম্ভব, মানে আসলে এরকম কেউ দিবে না। আপনারা অনেক জায়গায় ভর্তি হয়েছেন, অনেক জায়গায় ভর্তি হয়ে 3টা ক্লাস করার পর রেকর্ডেড ক্লাস ধরাই দিচ্ছে, এরকম আছে। আপনারা অনেক জায়গায় ভর্তি হয়েছেন,
পরীক্ষা নেওয়ার কথা, পরীক্ষা তো দূরের কথা, কোনোদিন একটা শীটও দেয়নি। এরকম অনেক ভাই বোন ফোন করে করে আমাদেরকে বলে, কিন্তু আমরা এমন না, আমরা ফ্রিতে আপনাদেরকে অসংখ্য সার্ভিস দেই, আমরা অসংখ্য ক্লাস নেই ফ্রিতে, অসংখ্য পিডিএফ দেই ফ্রিতে। তাহলে আমরা পেইড ব্যাচের ভাই বোনদের জন্য আমরা কি করতে পারি আপনারা একটু চিন্তা করেন। এটা আমাদের বলা যায় নতুন প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে সবার কাছে ছাড়া দেওয়ার জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি এবং দিব ইনশাল্লাহ। চলেন আমরা সামনের দিকে আগাই। তো নেক্সট কোশ্চেনে চলে যাই ভাই। নেক্সট হচ্ছে 6 নাম্বার কোশ্চেন। জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 38তম বিসিএস। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস নাকি জেনেভা? জাতিসংঘের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? 38তম বিসিএস এসেছে, সবাই বলবেন। আয়শা ইসলাম। পেইড ব্যাচের ক্লাস সন্ধ্যা 7টা বা 8টায় হবে। দু একটা দিন শুক্রবার পড়লে সেদিন দিনেও হয়। আর আচ্ছা, শেখ মিলন আহমেদ, হ্যাঁ ভাইয়া সাবজেক্টিভও পড়াবো, সাবজেক্টিভের ক্লাস নিবে এবং সেই সাথে সাবজেক্টিভের অসংখ্য নোট দিব আমরা, যা থেকে আপনারা হুবহু কমন পাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, সবাই 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 একটু অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেন। হ্যাঁ, শেখ মিলন অ্যান্সার দিয়েছেন ঘ, তারপর জাকিয়া সুলতান অ্যান্সার দিয়েছেন ঘ, সবাই একটু অ্যান্সার দেন তো। তাহলে ভাইয়েরা এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা অনেকেই ভুল দিয়েছেন, মনে রাখবেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে হচ্ছে লন্ডন। কোথায় বসে? লন্ডন। এটা কোথায় বসে দেখেন, আহ ওয়ে ওয়েস্টমিনিস্টার হল হল তাহলে দেখেন জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে অনুষ্ঠিত হয়, সবাই লিখে রাখবেন। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? লন্ডন, ওয়াশিংটন, প্যারিস নাকি জেনেভা? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর লন্ডন, ওয়াশিংটন ডিসি, প্যারিস নাকি জেনেভা? সবাই একটু অ্যান্সার দিবেন। আগামীকাল থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু। হ্যাঁ, কালকে রাত 8টা থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। এমএসটি শিশির ভাইয়া, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু মেসেজ দিন, যারা অ্যাড হয়নি এখনো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু মেসেজ দিন কষ্ট করে। তাহলে ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে ভাইয়া কোথায়? প্যারিসে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিসে। ওকে, নেক্সট। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কে ছিলেন? 16তম বিসিএস আসছে। ট্রিক ভ্যালি, উইথার্ড, কফি আনান নাকি বুত্রস ঘালি? বলেন। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিক ভ্যালি, উথান্ট, কফি আনান নাকি বুত্রস ঘালি? শুধু আমি একটু হাই হিন্টস দিয়ে দিই, তার তিনি হচ্ছে নরওয়ের কি বংশোদ্ভূত, অর্থাৎ তার দেশ হচ্ছে নরওয়ে। কে ছিল বলেন তো? সে হচ্ছে ট্রিক ভ্যালি। তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিক ভ্যালি, যিনি নরওয়ের বাসিন্দা ছিলেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9। বর্তমানে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র কতটি? শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে 191, 192, 193, 195। কোশ্চেন নাম্বার 9 কে কে অ্যান্সার দিতে পারেন? কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার সবাই দেন, সবাই যারা পারেন সবাই অ্যান্সার দিবেন। আচ্ছা, আরেকটা শেয়ার দিয়ে দেন সবাই। সবাই একটু দিবেন। হ্যাঁ, যারা টাকা পাঠিয়েছেন, প্রিয় ভাই বোন যারা টাকা পাঠিয়েছেন তারা একটু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে একটু মেসেজ দেন। হ্যাঁ, লাস্ট ডিজিট হচ্ছে 1 to 5। হ্যাঁ, লাস্ট ডিজিট 1 to 5, 003, 9463। আপনারা একটু মেসেজ দেন, যে নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ,
ওই নাম্বারে একটু মেসেজ দেন, যে নাম্বারে টাকা পাঠাইছেন। আপনারা সম্ভবত টাকা পাঠিয়েছেন 01703778879, এই নাম্বারে টাকা পাঠিয়েছেন। এই নাম্বারটা হচ্ছে বিকাশ নগদ রকেট আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটু কষ্ট করে এই নাম্বারে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, সাথে সাথে আপনাকে অ্যাড করে নিবে, সাথে সাথে আমাদের অফিস থেকে আপনাকে অ্যাড করে নিবে যারা টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, যারা টাকা পাঠিয়েছেন মেসেজ দেন। তাহলে আমরা সবাই জানি যে জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 193টি, সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায়? দেখেন কোথায় আসছে, 27তম বিসিএস পরীক্ষা আসছে। জেনেভা, রোম, নিউ ইয়র্ক নাকি প্যারিস? হু এর সদর দপ্তর কোথায়? হু এর সদর দপ্তর কোথায়? সবাই একটা আনসার দিবেন। হু এর সদর দপ্তর জেনেভা নাকি রোম নাকি নিউ ইয়র্ক নাকি প্যারিস? জেনেভা, রোম, নিউ ইয়র্ক নাকি প্যারিস? যাক, বলার পরে আপনারা একটু শেয়ার দিছেন, ভাল লাগছে যে 180টা শেয়ার হয়েছে অন্তত, তাই না? শেয়ার দিলে কি হয়, শেয়ার দিলে অনেকে ক্লাস করে, এই ক্লাসের সংখ্যা যখন কমে যায় তখন আর পড়াইতে ভাল লাগে না। এই জন্য আপনাদের উপকারের জন্যই শেয়ার দেওয়া। আপনারা শেয়ার না দিলে ক্লাসে কি উপস্থিতি কমে যাবে, তখন আমাদের আর পড়াইতে ভাল লাগবে না, শেষ করে দিব। কিন্তু শেয়ার দিলে কি হয়, অনেকে ক্লাস করে, পড়াইতে ভাল লাগে। ঠিক আছে, যে অনেক ভাই বোন ক্লাস করতেছে তারা আর একটু পড়াই। তাহলে আমরা এটা একটু জেনে নিই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। আচ্ছা, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত বছরের জন্য নির্বাচিত হয়? অস্থায়ী সদস্য সংখ্যা কত বছরের জন্য নির্বাচিত হয়? প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2018, প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2018। আমরা জানি যে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 15টি, তার মধ্যে স্থায়ী হচ্ছে 5টি, অস্থায়ী হচ্ছে 10টি। এই অস্থায়ী সদস্যগুলা কত বছরের জন্য, 1, 2, 3 নাকি 5, কত বছরের জন্য নিযুক্ত হয়? দেখি কি আনসার দিতে পারে, 1 বছর, 2 বছর, 3 বছর নাকি 5 বছর? সবাই সবাই একটু দ্রুত আনসার দেন, আমরা দ্রুত শেষ করব। হ্যাঁ, ক্লাসে উপস্থিতি কমে গেছে, এখন বেশি সময় যাওয়া যাবে না, একটু দ্রুত শেষ করতে হবে। আপনারা ঘুরে ফিরে শেয়ার দেন না, কমে যাবে, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই, দ্রুত দ্রুত আনসার দিয়ে দেন, দ্রুত শেষ করে দিই। ওকে, তাহলে আমরা সবাই জানি যে এটা 2 বছরের জন্য নিযুক্ত হয়। কোশ্চেন নাম্বার 12, জাতিসংঘের কতটি দাপ্তরিক ভাষা রয়েছে? এই দেখেন 29তম বিসিএস পরীক্ষা আসছে, 4টি, 5টি, 6টি নাকি 7টি? বলেন, জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? আমরা জানি যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা আছে কয়টি, এখান থেকে আনসার দেন। তবে 2টা ভাষা কিন্তু সচিব জাতিসংঘের ইয়েতে সচিবালয়ে চলে। একটা হচ্ছে ইংরেজি, ইংরেজি আর একটা হচ্ছে ফার্সি, ফার্সি, ফরাসি, না ফার্সি জানি, ফরাসি, ফরাসি ভাষা। আচ্ছা, তাহলে দেখেন আমরা জানি যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে টোটাল 6টি, টোটাল কয়টি? 6টি, কিন্তু সচিবালয়ের ভাষা হচ্ছে 2টি। নেক্সট, আইএলও কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়? এইটা সবার পারা উচিত। 1945, 1948, 1969 নাকি 1999? আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শান্তিতে নোবেল পুরস্কার পায় কত সালে? 1945, 1948, 1969, 1999? যা, সবাই অ্যান্সার করতেছে, ভালো লাগে সবাই অ্যান্সার করলে। সবাই সবাই অ্যান্সার দেন। এস কে মন্ডল, শেখ মিলন, ফয়সাল আহমেদ, খাদিজা ভুঁইয়ান। হ্যাঁ, সবার সঠিক অ্যান্সার হচ্ছে আর কে সুজন, সবার আগে অ্যান্সার দিয়েছেন ভাই। সবাই একটু অ্যান্সার দিবেন। দেখেন এই প্রশ্নটা কোথায় আসছে, 12তম বিসিএস পরীক্ষা আসছে, 12তম বিসিএস পরীক্ষা আসছে। তাহলে আমরা জানি যে আইএলও এটা হচ্ছে 1969 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়, এবং সেই সালে ইন্টারনেট চালু হয়। এই 1969 সালে ইন্টারনেট চালু হয়, ইন্টারনেট চালু হয় 1969 সালে, মনে রাখবেন। ধন্যবাদ ভাই। আচ্ছা, জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর? 17তম শিক্ষক নিবন্ধন।
17তম শিক্ষক নিবন্ধন, এটা 19তম শিক্ষক নিবন্ধনেও আসতে পারে। 4 বছর, 5 বছর, 6 বছর নাকি 3 বছর। জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত? জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর? এটা সবার পারা উচিত কিন্তু। জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর? জাতিসংঘের মহাসচিবের বয়স কত বছর? দেখি কে বলতে পারে, অ্যান্সার করেন। একটু দ্রুত অ্যান্সার দিতে হবে ভাইয়েরা, দ্রুত, আর বেশি নাই, আর মাত্র 7টা প্রশ্ন আছে। মুস্তাফিজুর রহমান চৌধুরী অ্যান্সার করেছেন গ। তারপরে বাকিরা কই? বাকিদের অ্যান্সার দেখি না তো। 14 নম্বর সুলতানার স্বপ্ন অ্যান্সার করেছেন খ। অরুণ অ্যান্সার করেছেন কি চায়, বুঝলাম না ভাই। ফাহাদ কি লিখেছেন ভাই, বুঝতে পারি নাই। তাহলে দেখেন, জাতিসংঘের মহাসচিব হচ্ছে আন্তোনিও গুতেরেস। এই জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল হচ্ছে 5 বছর। কয় বছর? 5 বছর। পরের প্রশ্নটা দেখেন, 10তম বিসিএস পরীক্ষা আসছে, 10তম বিসিএস এ জাতিসংঘের পতাকায় কোন গাছের ডাল দেখা যায়? পাইন গাছ, দেবদার গাছ, জলপাই গাছ নাকি তাল গাছ? জাতিসংঘের জাতিসংঘের পতাকায় কোন গাছের শাখা দেখা যায়, ডাল দেখা যায়? এটা কিন্তু আমি বলেছিলাম। সবাই অ্যান্সার দেন। বাহ, অন্তরা ইসলাম অ্যান্সার দিয়েছেন জলপাই। 15 গ গ গ গ গ। কেউ ভুল ভাল দেয় না কেন? সবাই একটু ভুল দেন অ্যান্সার, ভুল না দিলে হয় নাকি? জলপাই, হ্যাঁ। দুলালী খান, ঋতু ঘোষ, জাহিদুল ইসলাম, সবাই সবাই পারে। দেখেন ভাইরা, একটা কথা বলি, এই প্রশ্নগুলা কিন্তু আমি বানাইনি, ঠিক আছে? এই প্রশ্নগুলা প্রিভিয়াস কোশ্চেনে দেখেন আপনারা আসছে যে 10তম বিসিএস। আর এই পারার উদ্দেশ্য এই যে আপনারা প্রত্যেকটা অ্যান্সার দিতে পারতেছেন, তার কারণ হচ্ছে আমি আগে কিছু টপিক আপনাদেরকে আলোচনা করেছি, কিছু বেসিক আলোচনা করার কারণে আপনার আগে পড়া ছিল, বেসিক গুলো এখন দেখেছেন, সব মনে পড়ে যাচ্ছে, তাই না? এভাবে পড়ালে আমার মনে হয় ভালো হয়। এবার আপনারা একটু বলেন তো, আপনাদের কি শুধু কোশ্চেন সলভ করাবো? আচ্ছা, চলে আসছে যেহেতু এটাই দেখি, আপনাদেরকে শুধু কোশ্চেন সলভ করাবো নাকি কিছু বেসিক পড়ানোর পর কোশ্চেন পড়াবো? তা আপনারা যেভাবে বলবেন সেভাবে পড়াবো। দেখি সবাই একটু জানান কমেন্টে যে বেসিকের পরে বেসিক প্লাস কোশ্চেন নাকি শুধু কোশ্চেন, নাকি কোশ্চেন চান শুধু? শুধু কোশ্চেন সলভ করাবো নাকি বেসিক তার সাথে কোশ্চেন সলভ করতে চান? আপনারা যেভাবে বলবেন সেভাবে ক্লাস করাবো। প্রত্যেকটা টপিক আমরা এভাবে পড়াবো। সবাই একটু অ্যান্সার দেন তো প্রিয় ভাই বোন, সবাই একটু অ্যান্সার দেন। এই যে আপনারা শেয়ার দিলে দেখেন বাড়তেছে, সবাই একটু শেয়ার দেন। খাদ্য কৃষি সংস্থা ফাও এর সদর দপ্তর কোথায়? 34তম বিসিএস এ আসছে। রোম, ভিয়েনা, মাদ্রিদ নাকি বন? তার আগে সবাই একটু জানান যে আপনারা কি বেসিকের সাথে কোশ্চেন চান নাকি শুধু কোশ্চেন পড়ালে ভালো হয়? মিষ্টি আক্তার লিখেছেন বেসিক প্লাস প্রশ্ন। বাকিরা কই? বাকিরা সবাই লিখতে হবে, সবাই। নাহিদ সরকার লিখেছেন বেসিক প্লাস প্রশ্ন। দুলালী খান লিখেছেন বেসিক প্লাস প্রশ্ন। অরণ্য বেসিক প্লাস প্রশ্ন। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করব, এরকম এক একটা টপিকের প্রথমে আমরা আধা ঘন্টা বেসিক আলোচনা করব, বাকি আধা ঘন্টা কোশ্চেন সলভ করব। তাহলে সমস্ত টপিক আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা জাতিসংঘ পড়লাম, এই পেজে দেখবেন যে বাংলাদেশ বিষয়বলি থেকে কিছু ক্লাস নেওয়া আছে, সেগুলো দেখবেন। আগামী ক্লাসে আমরা পৃথিবীর বিভিন্ন যুদ্ধ সংগ্রাম নিয়ে আলোচনা করব, বিভিন্ন যুদ্ধ, বিপ্লব, সংগ্রাম এবং চুক্তি, এগুলা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এইভাবে আমরা এক একটা টপিক আলোচনা করব, সেই টপিকের প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবো। আপনাদের আর কোনো বই পড়তে হবে না, এবং যে পিডিএফ গুলো দেবো 100% কমপ্লিট করবেন, ব্যাস এনাফ। চলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে আমরা একটু দেখে নিই আনসারটা। তাহলে ফাও ফাও এর সদর দপ্তর আমরা জানি যে ইতালির রোম শহরে অবস্থিত। আচ্ছা, ডাম্বারটন ও ওকস সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? বিসিএস প্রিলিমিনারিতে আসছে, এটা আমি একটু বলে দিই, এটা দরকার নেই আপনাদের। 1944 সালে,
সালে 1944 সালে জাতিসংঘের কাঠামো তৈরি হয় মনে রাখবেন। দেখেন এই ডাম্বারটন ও ওয়াক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 1944 সাল। এই 1944 সালে জাতিসংঘের কাঠামো তৈরি হয় এবং 1945 সালে সেটা কি হয়, কার্যকর হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17 চলে গেল, আমরা কোশ্চেন নাম্বার 18 দেখি। জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন কতটি? প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2010, 5টি, 6টি, 7টি নাকি 8টি? জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন কয়টি? প্রধান অঙ্গ সংগঠন, এটা আমি বারবার বলেছিলাম, প্রধান অঙ্গ সংগঠন কয়টি? সবাই অ্যান্সার দিবেন সবাই। জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন কয়টি? জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন কয়টি? সবাই একটু অ্যান্সার দেন, এটা কিন্তু পারা উচিত। 18 নম্বর প্রশ্ন সবার পারা উচিত। আমরা সবাই জানি যে জাতিসংঘের প্রধান সংগঠন হচ্ছে 6টি। আচ্ছা, জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনটির কার্যক্রম বর্তমানে স্থগিত? 36তম বিসিএস আসছে। কোথায় আসছে? 36তম বিসিএস। সচিবালয়, ওসি পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটা কিন্তু আমি আলোচনা করেছি, এটাও আলোচনা করেছি। আপনারা বলতে পারবেন না যেটা আমি পড়াইনি, এটাও আলোচনা করেছিলাম। বলেন সবাই। কোশ্চেন নাম্বার 19। আর একটা প্রশ্ন আছে, 25টা না, সম্ভবত 20টা প্রশ্ন রাখা হয়েছে। প্রিয় ভাই বোন, এই 20টা প্রশ্ন এরপর আপনারা বলবেন যে কার কয়টা সঠিক অ্যান্সার হলো, ঠিক আছে? 19 নাম্বার সবার আগে অ্যান্সার করেছেন শেখ মিলন আহমেদ, অ্যান্সার করেছেন খ। তারপর হালিমা অ্যান্সার করেছেন খ, খাদিজা আক্তার অ্যান্সার করেছেন খ, সুভাষ মাহাতো অ্যান্সার করেছেন খ। আচ্ছা, যারা এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবেন, আমার বিশ্বাস যে তারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন, কারণ আমি কিন্তু এটা লিখিনি, আমি জাস্ট একবার কেটে দিয়ে বলছিলাম যে এটার কার্যক্রম এখন বন্ধ, শুধু এতটুকু বলেছিলাম, তাই আপনি মনে রাখতে পারছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে জাতিসংঘের ওসি পরিষদের কার্যক্রম এখন স্থগিত। এই ওসি পরিষদের সদস্য সংখ্যা আছে 5 জন স্থায়ী সদস্য। জাতিসংঘের যে 5 জন স্থায়ী সদস্য আছে তারা এখনো ওই ওসি পরিষদের সদস্য হিসেবে বসে আছে। কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে লাস্ট, সম্ভবত লাস্ট কোশ্চেন। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু আমি পড়াইনি, এটা পড়ানো হয়নি। রোম, প্যারিস, জেনেভা নাকি হেগ? সবাই একটু অ্যান্সার করেন। আইসিআরসি, আন্তর্জাতিক রেড ক্রস হচ্ছে কোথায়? এটা আমি পড়াইনি, এটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে জেনেভা। এটা কোথায় ভাই? এটা হচ্ছে জেনেভা। তাহলে এবার আপনারা একটু জানান যে কার কতটি হলো। সবাই একটু জানান যে কার কতটি সঠিক হলো। সবাই একটু কমেন্টে জানান যে কার কতটি সঠিক হলো, আমি একটু দেখি। সবাই যাওয়ার আগে সবাই একটু আমাকে জানাই যান যে আপনাদের কার কতটি সঠিক হলো। আমরা যে 20টা প্রশ্ন রাখছিলাম, 20টা এমসিকিউ রাখছি, 20টা এমসিকিউর মধ্যে কে কয়টা সঠিক অ্যান্সার দিতে পারছেন সবাই একটু কমেন্টে জানান। যে কে কয়টা সঠিক অ্যান্সার দিতে পারছেন। সবাই একটু কমেন্টে জানান যে কে কয়টা সঠিক অ্যান্সার দিতে পারছেন। প্রিয় ভাইয়েরা, যারা নিবন্ধন ব্যাচে ভর্তি হতে চান, যারা নিবন্ধন কোর্স আমাদের সাথে করতে চান, 017037788, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার। 01703778879, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার। আমাদের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। কোর্স ফি কত? 2500 টাকা। এই 500 টাকা আর এই 1000 মিলে 2500 টাকা। কোর্স ফি কত? 2500 টাকা। কোর্স ফি হচ্ছে 2500 টাকা আজকের জন্য। এই যে কোর্স ফি 2500 টাকা আজকের জন্য মাত্র 499 টাকায় শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক এবং জেনারেল দুইটা পার্টি কমপ্লিট করতে পারবেন। শিক্ষক নিবন্ধনের দুইটা পার্টি কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, সবাই যে 18, মিষ্টি আক্তার 18টা হয়েছে, শেখ মিলন আহমেদ 19টা, অসাধারণ। মোস্তাফিজুর রহমান চৌধুরী 18টি, জুনায়েদ আহমেদ রকি 20-এ 20, কিন্তু কমেন্ট করেন নাই কেন ভাই একবারও? আচ্ছা, জান্নাতুল ইসলাম 7টি,
আর কই সবাই একটু জানান তো কার কয়টা হলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী ক্লাসগুলো এরকম আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করব। তো প্রিয় ভাই বোন যারা আমাদের সাথে শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি হেড টিচার এই দুইটার প্রস্তুতি একসাথে নিতে চান, তারা আর দেরি না করে 01703778879, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার। এখানে মাত্র 499 টাকা সেন্ড মানি করলে সাথে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আগামীকাল থেকে আপনাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। যারা প্রথম ক্লাস থেকে জয়েন করতে চান তারা দেরি করবেন না, তারা ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যে এই 26 সালের মধ্যে যাতে আপনি একটা চাকরি পেয়ে যান, এবং সেটা পাওয়ার জন্য যত ধরনের রিসোর্স দরকার আমরা আপনাদেরকে দিব, যত ধরনের ক্লাস দরকার আমরা আপনাদেরকে ক্লাস করাবো। তো প্রিয় ভাই বোন যারা যারা শিক্ষক নিবন্ধনে জয়েন করতে চান তারা ভর্তি হয়ে যান। আর আজকের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। জাস্ট আপনারা একটা মন্তব্য দিয়ে যাবেন। আপনাদের এই মন্তব্য গুলা আমাদেরকে উৎসাহ প্রদান করে। যদি আপনারা এমন ক্লাস চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে চাই লিখে। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানান। আপনারা যদি এমন ক্লাস চান তাহলে লেখেন চাই। আর ক্লাসটি কেমন লেগেছে আপনি একটু জানাবেন। হ্যাঁ, আর কে? সুজন ভাইয়া, প্রশ্ন এমনই আসে, ঠিক আছে। আচ্ছা, মোকাদ্দেসুর রহমান, যারা ভর্তি হয়েছেন কালকে নতুন ক্লাস হবে ইনশাল্লাহ, কালকে থেকে ক্লাস হবে পেইড ব্যাচের ক্লাস। কালকে আপনাদের পেইড ব্যাচের ক্লাস নিবে সোহেল স্যার। কালকে আপনাদের পেইড ব্যাচের ক্লাস সোহেল স্যার নিজে নিবে। সাফায়েত, রিক্তা, আমি একটু কথা বলতে চাই। অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন, 01703778879। এই নাম্বারে 24 ঘন্টা যে কোনো টাইমে ফোন দিতে পারেন। এই ফোনটা আমি রিসিভ করব, ঠিক আছে। প্রিয় ভাই বোন আপনারা এই নাম্বারে ফোন দিবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এনি ইনফরমেশন, জব রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এই নাম্বারে ডিরেক্ট ফোন দিবেন। কোনো টাকা লাগবে না, কোনো দ্বিধান্বিত হওয়া লাগবে না। যে কোনো মুহূর্তে ফোন দিবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর যেটা না জানবো সেটা বলবো যে ভাই এটা আমার জানা নেই, আমি জেনে আপনাকে জানাবো। মানে একজন মানুষের পক্ষে সব জানা সম্ভব না, তাই না? তো আপনারা যারা চাকরির জব রিলেটেড ইনফরমেশন চান এই নাম্বারে ফোন দিবেন। এখনই যদি ফোন দেন, আমি তো ক্লাসে আছি, তাই না? ক্লাসটা শেষ করি তারপরে ফোন দিয়েন। এই নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করব, ঠিক আছে, সমস্যা নেই। আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো ইনফরমেশনের জন্য। হ্যাঁ, সাবজেক্টিভ ক্লাস হবে এবং সেই সাথে অরণ্য ফরহাদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি ভাই। আহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি। আচ্ছা, আহ কি শুভাগতা দেব, অবশ্যই ভাইয়া ভর্তি হতে চাইলে 01703778879 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। জি ভাইয়া, বলুন। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি তো এখন লাইভ ক্লাসে আছি। আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন এই নাম্বারে আমাদের বিকাশ, নগদ, রকেট আছে। এই নাম্বারে সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, সাথে সাথে আমাদের অফিস থেকে আপনাকে গ্রুপে অ্যাড করে দিবেন। কালকে থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কালকে পর্যন্ত রাখবো ভাইয়া, কালকে পর্যন্ত অফারটা থাকবে। কালকে 8টা থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, এর আগে ভর্তি হলে এই অফারটা আপনি পাবেন। হ্যাঁ, এখন পাঠাতে পারলে পাঠাই দেন, সমস্যা নেই, অ্যাড করে দিব গ্রুপে। আর এই আহ, পাঠাই দিলে আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে, আপনার আর চিন্তা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে আমাকে মেসেজ দিন বা ফোন দিন, তাহলেই হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা। তো প্রিয় ভাই বোন যারা যারা শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি হেডমাস্টারের প্রস্তুতি নেবেন তারা আমাদের সাথে ক্লাস করতে পারেন। আমরা একবার বেসিক থেকে আপনাদেরকে পড়াবো, বেসিক থেকে অ্যাডভান্স, মানে আমরা অসংখ্য ক্লাস নেব, তো ফলে কি হবে, বেসিক থেকে পড়ালে অ্যাডভান্স লেভেল অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি বাসায় একা একা পড়ে যেটা না করতে পারবেন, আমাদের সাথে করলে তার থেকে 3 গুণ প্রস্তুতি আপনার বেটার হবে। আর অনেক
প্রতিষ্ঠান অনেক চমকপ্রদ বিজ্ঞাপন দেখায়, অনেক কিছু দিব বলে অনেক কিছু ই করে, আপনারা নিজেরাই ভুক্তভোগী। আমাদের এখানে হয়তো অনেকেই ভর্তি হননি, অনেকে আবার মানে ভর্তি হয়েছেন যে আসলে দেখি আমরা নতুন প্রতিষ্ঠান হিসেবে আমরা কি ই করি। এবং সবসময় মনে রাখবেন যে নতুন প্রতিষ্ঠানগুলাই আপনাকে যেটা দিতে পারবে পুরাতন গুলা সেটা দিবে না, কারণ তাদের মার্কেট ভ্যালু হয়ে গেছে। তাদের এখানে 2 5 10 20 জন ভর্তি হওয়ার পরে যদি তাদের কিছু নাও দেয় তাও কিছু হবে না, তারা আরো অনেক স্টুডেন্ট ভর্তি করাতে পারবে, তাই না? কিন্তু আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে তারপর টাকাটা নিব। ঠিক আছে, আপনারা 500 টাকা দিয়ে ভর্তি হবেন। 500 টাকা এমনও আছে যে একটা ক্লাসের ভ্যালু 500 টাকা, কিন্তু আমরা সেখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে 40টা বাংলা ক্লাস, 40টা সাধারণ জ্ঞান ক্লাস, 40টা ইংরেজি, 40টা গণিত। তাহলে হিসাব করে দেখেন ভাইয়া কতগুলা ক্লাস হচ্ছে, 1 2 3 4, 160টা ক্লাস পাবেন। এই যে স্ক্রিনশট দিয়ে রাখেন, এখন এই যে এখন স্ক্রিনশট দিয়ে রাখেন, আমার সহ স্ক্রিনশট দিয়ে রাখেন। এর থেকে কম ক্লাস হলে তখন আপনারা বলতে পারবেন যে ভাই টাকা নিছিলেন 500 499 টাকা, 1 টাকা তো কম নেন নাই, তাহলে এখানে যে 160টা ক্লাস নেওয়ার কথা বলছেন নেন নাই কেন? ইনশাল্লাহ সবগুলা ক্লাস আল্লাহ যদি বাঁচায় রাখে এবং যদি আমরা পরীক্ষার আগে পর্যাপ্ত পরিমাণ সময় পাই, তাহলে এই সবগুলা ক্লাস আপনাদেরকে কমপ্লিট করাবো। আর এতগুলা ক্লাস করার পর একটা স্টুডেন্ট যদি তার বেসিক 0 লেভেল থাকে তবুও হাই লেভেলের প্রস্তুতি তার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর যে শিক্ষকরা ক্লাস করায় আপনারা দেখেছেন যে আমরা কতটা বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি। আমাদের গণিতের শিক্ষক, আমাদের বাংলা শিক্ষক, আমাদের ইংরেজি শিক্ষক, হ্যাঁ, আরো সাবজেক্টিভ শিক্ষকগুলো আমাদের এখানে আসবে, ক্লাস নিবে। হ্যাঁ, তো যারা ভর্তি হতে চান কালকে থেকে ক্লাস শুরু, আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। আর ভর্তি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো কিছু ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারটা হচ্ছে, আচ্ছা আমাদের নাম্বারটা হচ্ছে ভাইয়া, এই নাম্বারে সব আছে, বিকাশ, নগদ, নগদ, রকেট, হোয়াটসঅ্যাপ সব আছে। 01703 778 879। এই নাম্বারে আপনি সব পাবেন। এই নাম্বারে কি কি পাবেন দেখেন, এই নাম্বারে আপনি পাবেন বিকাশ, এই নাম্বারে বিকাশ পাবেন, এই নাম্বারে নগদ পাবেন, এই নাম্বারে রকেট পাবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ পাবেন। তাহলে আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে বিকাশে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া। আপনার কাজ হবে নগদে টাকা পাঠাইছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া। আপনার কাজ হবে রকেটে টাকা পাঠাইছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, সাথে সাথে গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমাদের কোর্স ফি আপনারা জানেন যে আমাদের কোর্স ফি হচ্ছে দুইটা মিলে 2500 টাকা। 2500 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি। আমরা আজকের জন্য এই অফারটা রেখেছি, আজকের জন্য শুধু, আজকের জন্য আমাদের এই অফারটা, এই 2500 টাকা কেটে দিয়ে আমরা আজকের জন্য শুধুমাত্র, আজকের জন্য শুধুমাত্র 499 টাকায় ভর্তি হতে পারবেন। নিবন্ধন ফুল কোর্স, প্রাইমারি এবং নিবন্ধনের ফুল কোর্স, প্রাইমারি এবং নিবন্ধন, নিবন্ধন, নিবন্ধন প্লাস হেডমাস্টার, হেডমাস্টার কোর্স আপনারা পেয়ে যাবেন মাত্র 499 টাকায়। 499 টাকায় শুধু আজকের জন্য, যেহেতু কালকে থেকে ক্লাস শুরু হবে। আমরা এখনই লাইভটা কেটে দিব, লাইভ চলাকালীন সময় ভর্তি হলে 499 টাকা, আর লাইভ কেটে গেলে আপনাকে ভর্তি হতে হবে 2500 টাকা দিয়ে। আমাদের পেইড ব্যাচে যারা যারা পেইড ব্যাচে ভর্তি আছেন তাদেরকে এরকম একটা গ্রুপ দেওয়া হয়েছে, দেখেন আমাদের 9 নাম্বার ব্যাচ চলে, তো এই গ্রুপে যারা জয়েন করেননি তারা এই গ্রুপে জয়েন করে ফেলেন। লিংক দেওয়া হয়েছে, আপনাদের লিংক দেওয়া হয়েছে, এই লিংকে ক্লিক করে জয়েন করেন, আমরা অ্যাপ্রুভ করে দিব। যারা এখনো জয়েন করেননি তারা একটু জয়েন করে ফেলেন। আমরা কালকে থেকে যেহেতু ক্লাস শুরু করব, আমরা অলরেডি সকল ভাই বোনকে গ্রুপে নিয়ে আসছি। হ্যাঁ, এবং গ্রুপে জয়েন করার সময় কিছু ইনফরমেশন চাইবে, অবশ্যই ইনফরমেশন গুলা দিয়ে তারপর আপনি জয়েন করবেন, তা না হলে গ্রুপ থেকে ব্যান হয়ে যাবেন। ঠিক আছে, গ্রুপে কিছু রুলস আছে, রুলস গুলো একটু পড়ে দেখবেন, যে আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত পরীক্ষা দিতে হবে, 40%-এর কম মার্কস পেলে আপনাকে জরিমানা দিতে হবে। ঠিক আছে, আমাদের প্রতিটা পরীক্ষায় যদি আপনি 40%-এর কম মার্ক অর্জন করেন তাহলে আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে। ঠিক আছে, তো যারা আমাদের সাথে নিবন্ধনের প্রস্তুতি নিতে চান দ্রুত জয়েন করে ফেলেন আমাদের সাথে। হ্যাঁ, যারা টাকা পাঠিয়েছেন স্ক্রিনশট পাঠিয়ে দিন, শুধুমাত্র স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে।
ভাইয়া এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট দুইটাই আছে, ঠিক আছে? আপনি যেভাবেই টাকা পাঠান না কেন, সেন্ড মানি করে পাঠায় আমাকে একটু স্ক্রিনশট দেন। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে আমাদের বিকাশ, নগদ, রকেট তিনটাই আছে এই নাম্বারে। এই নাম্বারে সেন্ড মানি করে সাথে সাথে আমাকে স্ক্রিনশট দেন, আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। 1500 টাকা জেনারেল পার্ট এবং সাবজেক্টিভ পার্ট হচ্ছে 1000 টাকা। মোট এই 2500 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি। শুধুমাত্র আজকের জন্য 499 টাকা। আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ, সবগুলা টেকনিক এবং বেসিক ক্লাস হবে। আপনি সেন্ড মানি করে আমাকে স্ক্রিনশট দিন, এখনই গ্রুপে অ্যাড করে দেওয়া হচ্ছে। অসংখ্য ভাই বোন টাকা পাঠাচ্ছে, অসংখ্য ভাই বোন টাকা পাঠাচ্ছেন। যারা যারা টাকা পাঠাচ্ছেন সাথে সাথে আমরা অ্যাড করে দিচ্ছি। যেহেতু কালকে ক্লাস হবে, আর দেরি করেন না, আর দেরি করেন না, আজকেই টাকা পাঠান। আর আজকেই টাকা পাঠালে কালকে থেকে একেবারে প্রথম থেকে ক্লাস করতে পারবেন। হ্যাঁ, আজকে যদি টাকা পাঠান তাহলে একেবারে প্রথম থেকে, মানে প্রথম ক্লাস থেকে আপনারা ক্লাস করতে পারবেন, ঠিক আছে? কোনো ক্লাস মিস যাবে না। আর আপনাদের যদি কোনো ক্লাস মিস যায়, সম্পূর্ণ ক্লাস রেকর্ড থাকবে। আমরা রেকর্ড ক্লাসগুলো আপনাদেরকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিব। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ধারাবাহিকভাবে রেকর্ড ক্লাসগুলো করতে পারবেন। রেকর্ড ক্লাসগুলো করার জন্য একটা সিস্টেম আমরা রেখেছি। সেটা কিরকম, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদেরকে দিব। ওই কোর্সে ঢোকার পরে আপনি প্রথমে দেখবেন ক্লাসটা করলেন, করার পরে সেই ক্লাসের পিডিএফ পাবেন, সেই পিডিএফটা পড়লেন, তারপরে পাবেন এক্সাম, পরীক্ষা দিতে পারলেন। আবার আরেকটা ক্লাস পাবেন, সেখানে পিডিএফ পাবেন, তারপরে এক্সাম দিতে পারবেন। মানে প্রত্যেকটা ক্লাসের পরে এক্সাম, প্রত্যেকটা ক্লাসের শেষে এক্সাম। এভাবে আমাদের রেকর্ড ক্লাসগুলো থাকবে সারা জীবনের জন্য। রেকর্ড ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। তো যারা, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া টাকা পাঠাইছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, জি, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি কোন নাম্বারটা অ্যাড করব বলেন? ওকে ওকে, আমি এই নাম্বারটা এখন অ্যাড করে দিচ্ছি। এই নাম্বারে একটা লিংক দিব, ওই লিংকে একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করে ফেলবেন। হ্যাঁ, আর গ্রুপেও সাথে সাথে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। কয়টা কল দেবো, ধরবো একসাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, বলুন। জি ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা, আজকে, হ্যাঁ ভাই, হ্যাঁ, ফুল রেকর্ড ভিডিও সারা জীবনের জন্য পাবেন। আপনার যখন মন চায় তখন দেখতে পারবেন। আমরা একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব আপনাকে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, প্রতিটি ক্লাসের ফুল রেকর্ড, যখনই ক্লাস শেষ হবে সাথে সাথে ওটাকে ডাউনলোড করে আমরা আপলোড করে দিই আমাদের ওই ইয়েতে, ওয়েবসাইটে। জি জি, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিদিন 3টা করে ক্লাস নিব, 3টা করে। ভাইয়া অনেক ফোন আসতেছে, আপনি একটু পরে ফোন দেন, আমি একটু সবার সাথে তো কথা বলতে পারতেছি না। তো আপনি ভর্তি হয়ে যান, আশা করি যে একটা ভালো সার্ভিস পাবেন। যতদিন ক্লাস টাইম পাবো ততদিন আমরা পড়াতে থাকবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, বলেন। আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন এখন। ওকে ওকে, এখনই, ঠিক আছে ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই বলেন। স্যার আমার হচ্ছে যে প্রাইমারি প্রধান শিক্ষকের এনটিআরসি ভিত্তিক যে আপনারা যে বললেন এটা আসলে কিভাবে কি হবে? হ্যাঁ, এই দুইটা একসাথে কোর্স করতে পারবেন, সমস্যা নেই। স্যার ওই যে আর ওই আমি হচ্ছে যে পড়াশোনা বেশি নাই আসলে যে আমি হচ্ছে আপনারা যে পিডিএফ অ্যানালাইসিস করবেন সেটা কি ইনস্ট্যান্ট পাওয়া যাবে পেমেন্ট করলেই? হ্যাঁ, না এখনই পাবেন না, কারণ ওটা আমাদের কাজ চলতেছে, খুব তাড়াতাড়ি পাবেন এটা বলতে পারি। আচ্ছা আমি তো হচ্ছে ওই আমার বিভিন্ন কাজ কামে ব্যস্ত থাকি আমি তো মানে রেগুলার ক্লাস বা পরীক্ষা দিতে পারবো না তো হচ্ছে যে মানে একসাথে মানে এরকম সমস্যা একসাথেই কি? পাবেন, এই সপ্তাহের মধ্যে পিডিএফ এর সব কাজ শেষ হয়ে যাবে। মানে পিডিএফ গুলাতে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি প্রতিটা প্রশ্নের, ঠিক আছে? ফলে কি হবে, আপনার পড়তে একটা একটা প্রশ্ন পড়ে যাতে আরো কিছু প্রশ্ন ওইভাবে আপনি করতে পারেন সেরকম ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, এই জন্য একটু সময় লাগতেছে। আচ্ছা স্যার ওই পিডিএফটা কি এনটিআরসি আর হচ্ছে প্রাইমারি আলাদা আলাদা পিডিএফ করবেন তাই তো? হ্যাঁ, আলাদা আলাদা করবো। আচ্ছা স্যার প্রাইমারি যদি পরীক্ষা দিয়ে এপ্রিলে হয় আপনার ওই এর মধ্যে কি শেষ করা সম্ভব না? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে শেষ করে আমরা যদি আসলে টাইম কম পাই তাহলে আমরা কি করব, ক্লাস সংখ্যা বাড়াই দিব। আর যদি টাইম বেশি পাই তাহলে ক্লাস সংখ্যা কমাই দিব। এইভাবে আর কি আমরা শেষ করবো ইনশাল্লাহ। স্যার হচ্ছে ক্লাস কয়টা হবে এরকম মানে সাবজেক্ট ভিত্তিক? 30-40টা ক্লাস তো হবেই। আচ্ছা 30-40টা ক্লাসের মধ্যে স্যার সম্পূর্ণ মানে সিলেবাসটা কভার হয়ে যাবে তো না? ক্লাস টাইম সর্বনিম্ন 1 ঘন্টা, আর সর্বোচ্চ 2 ঘন্টা 2.5 ঘন্টাও হবে, বুঝছেন? তো আশা করা যায় কভার মানে হয়ে যাবে। স্যার স্যার আমি বলছি স্যার 30-40টা ক্লাসের মধ্যে কি সব শেষ হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ, শেষ সিলেবাস হয়ে যাবে, কমপ্লিট শেষ করা? হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা স্যার কল তাহলে হচ্ছে আসছে ভাই, আপনি পেমেন্ট করতে টাকা পাঠাই দিয়ে, আপনি টাকা পাঠাই দিয়ে আমাকে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? স্যার আমি কি এই নাম্বারে টাকা পাঠাবো? জি জি, এই নাম্বারে পাঠান, এই নাম্বারে পাঠান। সেন্ড এই মানি। নাম্বারে 499 টাকা হ্যাঁ পেমেন্ট হ্যাঁ, করবো? সেন্ড মানি করেন, সেন্ড মানি। বিকাশ, নগদ, আর রকেট সব আছে। 499 টাকা না স্যার? হ্যাঁ, 499। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলুন। ভাইয়া আমি ওই যে অফার চাইছি ভর্তির জন্য আচ্ছা এই ভাইয়া, নাম্বারে কি পেমেন্ট করব? হ্যাঁ এই নাম্বারে সেন্ড মানি করবেন, বিকাশ, নগদ, রকেট সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, 1 মিনিটের মধ্যে আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমিও একজন ম্যাথের টিচার আমি ওই যে পুলিশ লাইন্সে রংপুর পুলিশ লাইন্সে আমি জড়িত আছি আচ্ছা আচ্ছা। তো আমার কাছে বর্তমান বিকাশে নাই জি এটা ভাই হচ্ছে বলুন। টাকা রাখতে হবে হ্যাঁ হবে ভাইয়া, হবে। হ্যালো। এখানে এই যে আমার ম্যাথটা লাগবে না ম্যাথ বাদে এই তিনটা লাগবে আমার আচ্ছা, যেটা আপনার যা যা দরকার আপনি ক্লাসগুলো করলেন সবই ক্লাস হবে তো? আপনার আচ্ছা যেটা ক্লাস কয়টা থেকে কয়টা একটু কি বলা যাবে কারণ আমি প্রাইভেট টিউশন একটু ব্যস্ত বুঝতে পারছি, থাকি মানে তো ক্লাস ওভাবে বলতে সাতটা 8টার দিকে হয় ক্লাস সাধারণত। ও আচ্ছা আর রেকর্ড আচ্ছা ক্লাস থাকবে ভাইয়া, সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার যে কোনো টাইমে করতে পারবেন, রেকর্ড থাকবে প্রত্যেকটা ক্লাসের। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকের মতো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।